ওকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজ আমাদের লেকচার 9 টা শুরু করব। যেহেতু আমরা আ আমাদের লেকচার 9 টা শুরু করব এবং মিড টার্মের পরের একটা ইম্পোর্টেন্ট টপিক আমরা মিড টার্মের আগ পর্যন্ত আমাদের বিভিন্ন ক্লাস দেন মেথডস এগুলো সম্পর্কে জানছি। তো লেকচার 9 টা শুরু করা যাক। ওকে। তো দেখেন আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের লেকচার 9 এর যে নামটা এ ক্লোজার লুক এট মেথডস এন্ড ক্লাসেস, অর্থাৎ আমরা ক্লাস এবং মেথডস গুলোকে আরো ক্লোজলি জানবো। তো এখানে দেখেন আমাদের মেথডস ওভারলোডিং ইন জাভা এমন একটা আছে আরকি। তো মেথড ওভারলোডিং জিনিসটা আসলে কি? তো দেখেন আমরা ডেফিনিশনটাকে দেখি, আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব। ডেফিনিশন: মাল্টিপল মেথডস ইন দ্য সেম ক্লাসেস উইথ দ্য সেম নেম বাট ডিফারেন্ট প্যারামিটার টাইপস আর নাম্বারস। দেখেন আপনার ধরেন আপনার একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে আপনার সাম নামে একটা মেথড আছে। এই সাম নামে মেথডের মধ্যে একটা ইন্টিজার এ এবং একটা ইন্টিজার বি প্যারামিটারে নেয়। এন্ড হচ্ছে এর মধ্যে আপনার সামথিং সামথিং লেখা আছে এইটা। এন্ড আরেকটা সাম নামে মেথড আছে, যে মেথডের মধ্যে ইন্ট পি, ইন্ট কিউ এন্ড ইন্ট আর, এই তিনটা নেই। ঠিক আছে? এখন আপনি যখন মেথডটাকে কল করবেন, যদি কল করার সময় আপনি এই পিকিউআর অর্থাৎ আপনি তিনটা ইন্টিজার টাইপ দিয়ে কল করেন, তাহলে এই মেথডটা অটোমেটিক্যালি কল হবে। আর যদি আপনি ঠিক একইভাবে সাব মেথডটাকে কল করেন, যখন আপনি ২ টা প্যারামিটার দিচ্ছেন তখন এই মেথডটাকে কল হবে। তো এই যে আপনার একই নামের যে ২ টা মেথড বা ৩ টা বা মাল্টিপল মেথড হতে পারে, এই জিনিসটাকেই বলা হচ্ছে আপনার যে মেথড ওভারলোডিং। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার এইটা মেইনলি করে হচ্ছে আপনার এটা পলিমরফিজম সাপোর্ট করে। আমরা পলিমরফিজম একদম আমাদের লেকচারের শুরুর দিকে পড়েছিলাম যে পলিমরফিজম কি? একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপ বা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করা হয়। যেমন একটাই মেথড, একটাই নামের মেথডকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করতেছি। পলিমরফিজম ইন ফিউচারে আমাদের আরো পড়া লাগবে, আমরা তখন পড়ব। মেথডস ডিফার্ড বাই টাইপ অর নাম্বার অফ প্যারামিটারস। দেখেন এখানে হচ্ছে আমরা যেমন সেম টাইপের রাখছি কিন্তু নাম্বার অফ প্যারামিটার আলাদা রাখছি। আমরা যদি এখানে চাই যে এখানে ইন্ট না দিয়ে আমরা দিলাম হচ্ছে ডাবল, ডাবল। তখন আমরা যদি একটা ডাবল টাইপ এবং একটা ইন্টিজার টাইপ দিয়ে কল করি, তাহলে এই মেথডটাকেই সে খুঁজে পাবে। ঠিক আছে? তো এটাকে ডিফার করে হচ্ছে আপনার টাইপ এবং নাম্বারের উপর। অ্যান্ড রিটার্ন টাইপ অ্যালোন ক্যান নট ডিস্টিংগুইশ দ্য মেথডস। দেখেন শুধুমাত্র আপনি রিটার্ন টাইপের উপর করে আপনি কিন্তু হচ্ছে মেথডটাকে ডিস্টিংগুইশ করতে পারবেন না। ধরেন আপনি এটাকে হচ্ছে ভয়েড করতেছেন, অ্যান্ড আরেকটাতে আপনি রিটার্ন টাইপ দিলেন ধরেন হচ্ছে ইন্টিজার। তো শুধুমাত্র এইটার উপর বেস করে হচ্ছে আপনি এটাকে ডিস্টিংগুইশ করতে পারবেন না। আপনার এই প্যারামিটার এবং হচ্ছে টাইপ অর হচ্ছে নাম্বার অফ প্যারামিটার কতগুলো, সেই জিনিসগুলো আপনার এখানে দেখা হবে। আচ্ছা, এটা জাভা সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেথড বেসড অন দ্য আর্গুমেন্ট প্রোভাইডেড ডিউরিং দ্য মেথড কল। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? আপনার এটা কিন্তু মেথড কলের সময় দেখেন, আপনি যখন মেথড কল করতেছেন তখন আপনি আর্গুমেন্ট অথবা আপনি কতগুলো প্যারামিটার দিচ্ছেন সেটার উপর বেস করে কিন্তু এটা চুজ করবে যে কোন মেথডটা নিবে। সেম নামে যতগুলো মেথড আছে তার মধ্যে কোনটাকে নিবে। আপনি কোন টাইপের প্যারামিটার দিচ্ছেন, কোন টাইপের ভ্যালু আপনি নিচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এটার বেনিফিটটা কি? সিম্পল কোড বাই ইউজিং এ সিঙ্গেল নেম ফর সিমিলার মেথডস। দেখেন আপনার হচ্ছে কখনো লাগতে পারে আপনি ধরেন যোগ করবেন, কখনো আপনি ৫ টা প্যারামিটার দিয়ে যোগ করতে পারেন, কখনো আপনি ১০ টা দিয়ে যোগ করতে পারেন, কখনো আপনি ২ টা দিয়ে যোগ করতে পারেন। এখন আপনি কোনটা দিয়ে যোগ করবেন? সবগুলো যোগ মানে আমরা ধরে নিলাম যে সবগুলোতে আমরা সাম নামে মেথড কল করছি। এখন আপনার তো এটা দেখার দরকার নেই যে আপনার হচ্ছে কখন কয়টা প্যারামিটার দিচ্ছেন। আপনি যদি আপনার যে ক্লাস থেকে আপনি এই মেথডটাকে কল করতেছেন বা আপনি যেখান থেকে মেথডটাকে কল করতেছেন, সেখানে আপনার সাম নামে মেথড থাকলেই হলো এবং তার মধ্যে ওই সিমিলার পরিমাণ প্যারামিটার থাকলেই হচ্ছে। তো এটা হচ্ছে একটা বেনিফিট এবং হচ্ছে এখানে আপনার রিডেবিলিটি এবং হচ্ছে ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছে। যেমন আপনি যদি হচ্ছে কয়টা প্যারামিটার দিয়ে সাম করতে চাচ্ছেন সেটা যদি আপনি প্রত্যেকবার প্রত্যেকটা আলাদা, আলাদা নামে কোনটা সাম দিলেন, কোনটা সামেশন দিলেন, কোনটা এস দিলেন, এরকম নামে যদি মেথড গুলোকে ডিক্লেয়ার করেন, তো আপনার রিডেবিলিটি তো ওরকম থাকতেছে না যে আপনি সবগুলি সামের জন্য ইউজ করতেছেন এবং আপনার কোড করার যে ফ্লেক্সিবিলিটিটা সেটাও থাকতেছে না। বাট এই আপনি পলিমরফিজম ইউজের মাধ্যমে বা এই যে মেথড ওভারলোডিং এর মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো আপনি ক্লিয়ার করতে পারতেছেন। তো এখানে আপনার ডেফিনিশন আসতে পারে, কি ফিচার গুলো কি, কিভাবে কাজ করে এবং বেনিফিট কি, কি এবং এই জিনিসগুলো দেওয়ার পর আপনি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবেন। আচ্ছা।
তো দেখেন আমরা এখানে যদি একটু এক্সাম্পলটা দেখি যে আমাদের মেথড ওভারলোড ডেমো নামে হচ্ছে একটা ক্লাস আছে। আমি একটু কালারটা করি। দেখেন মেথড ওভারলোডিং নামে আমাদের একটা ক্লাস আছে, যে ক্লাসের মধ্যে ভয়েড টেস্ট নামে একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করে না এবং টেস্ট নামে মেথড, এবং এখানে বলা আছে নো প্যারামিটার, অর্থাৎ সেটাকে প্রিন্ট করবে। ঠিক একইভাবে হচ্ছে ওভারলোড টেস্ট ফর অন ইন্টিজার প্যারামিটার। তো এখানেও দেখেন একইভাবে আপনার হচ্ছে ভয়েড টেস্ট ইন্টিজার এ। তো এখানে দেখেন প্যারামিটারে একটা ইন্টিজার টাইপের এ নিচ্ছে। ঠিক একইভাবে এখানে দুইটা ইন্টিজার নিচ্ছে এবং এখানে একটা ডাবল টাইপ নিচ্ছে। এখন যখন এই যে ক্লাস ওভারলোড, এই ক্লাসটা থেকেও আমরা কল করব, মানে এটা আমাদের সেই রানার ক্লাস বা মেইন ক্লাস যেখানে মেইন মেথডটা আছে। তো এখানে আমরা কি করলাম, ওভারলোড ডেমো অর্থাৎ এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের এই যে ওভারলোড নামে এখানে কিন্তু কোনো আর কি কনস্ট্রাক্টর নাই। তো আমরা কিভাবে করলাম, ডিফল্ট কনস্ট্রাক্টর অর্থাৎ ক্লাস ক্রিয়েটের সঙ্গে সঙ্গে ওই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়। তো আমরা সেই কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। এখন দেখেন ob.test এটা যখন কল করতেছি, এখানে দেখেন কোনো প্যারামিটার ছাড়া কল করছি, অর্থাৎ তাইলে আমার কি করবে, এই লাইনটাকে প্রিন্ট করে দিবে। যখন ob.test 10 এটা অর্থাৎ একটা প্যারামিটার দিচ্ছি, যে প্যারামিটারটা ইন্টিজার টাইপ, তাহলে সে এই মেথডটাকে কল করবে। দেখেন সবগুলো মেথডের নামই কিন্তু আমার টেস্ট আছে, সবগুলো মেথডের নামই টেস্ট। তো এ কি করবে, এই টেস্ট মেথড যেখানে একটা ইন্টিজার নিচ্ছে সেটা নিবে, পরেরটা দুইটা ইন্টিজার যেখানে নিচ্ছে সেটা। তো দেখেন এইটা থেকে আমার প্রিন্টটা কি আসবে, এ ইকুয়াল এই প্লাস এ, মানে এটা কনকেটিনেট করতেছে কাকে, এই এর মধ্যে যে ভ্যালুটা আসতেছে। ঠিক একইভাবে এ এবং বি এইটার মধ্যে কনকেটিনেট করতেছে এ এবং বি এর মধ্যে যে প্যারামিটার পাঠাচ্ছে হচ্ছে 10 এন্ড 20, এই দুইটাকে রেজাল্টের মধ্যে দেখেন রাখতেছে। যে দেখেন এইখানে কিন্তু একটা ডাবল টাইপের ভ্যালুও রিটার্ন করতেছে, যার কারণে দেখেন আমি যখন এই ডাবল টাইপের মেথডটাকে কল করতেছি, তখন কিন্তু আমার মাথায় রাখতে হবে যে আমার কোনো একটা কিছু রিটার্ন করবে। এই দেখেন রিটার্ন আছে, কোনো একটা কিছু রিটার্ন করবে এবং রিটার্ন ভ্যালুটাকে আমার স্টোর করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলটা কোন টাইপের হতে হবে, যেহেতু আমি ডাবল স্টোর করব ডাবল টাইপের। দেখেন তার কারণে এখানে আমরা একটা ডাবল টাইপের ভেরিয়েবল আগে থেকে ডিক্লেয়ার করে রেখেছি। তাহলে এইটা যখন রিটার্ন করতেছে, সেই ভ্যালুটাকে এখানে স্টোর করতেছে। স্টোর করার পর দেন কি করতেছে, রেজাল্ট অফ ob.test অর্থাৎ এই একটি স্ট্রিং দিলাম, আমরা স্ট্রিং এর পরে আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো এইটা করার পর দেখেন আমরা ফার্স্টে নো প্যারামিটার অর্থাৎ এখান থেকে যেটা পেয়েছিলাম সেই নো প্যারামিটারটাকে এখানে আমরা ইয়ে করলাম আর কি, প্রিন্ট করলাম, যেটা এই মেথডটাকে কল করার জন্য হলো। দেন এই মেথডটাকে কল করে আমরা 10 যেটা দিয়ে যে প্যারামিটার দিয়ে আমরা কল করছিলাম সেই 10 কে প্রিন্ট করতেছি। ঠিক একইভাবে যখন আমরা কল করতেছি যে 10 20, তখন দেখেন এই যে 10 এবং 20 দিয়ে আমরা যখন কল করতেছি তখন 10 and 20 আসতেছে। ঠিক একইভাবে 123.25 এটাকেও যখন কল করতেছি এই রেজাল্টের মধ্যে আসতেছে, দেন এই লাইনটা প্রিন্ট হয়ে এটাকে আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে? তো এখানে একটা নোট আছে, when an overload method is called, Java looks for a match between the argument used to call the method and the method's parameters. দেখেন আমি যখন একটা মেথডকে কল করতেছি, সে কি করতেছে, চেক করতেছে কোথায়, যে আমি কোন মেথডটাকে কল করতেছি তার মধ্যে আর্গুমেন্ট কি কি আছে। যেটাকে কল করতেছি তার মধ্যে আর্গুমেন্টটা যখন ম্যাচ হয়ে যায় তখনই কিন্তু সেটাকে কল করে। হাউএভার দিস ম্যাচ নিড নট অলওয়েজ বি এক্সাক্ট। দেখেন সবসময় যে এক্সাক্ট এইটাকেই নিবে এটা কিন্তু হচ্ছে না। যেমন ধরেন এখানে ইন্টিজার এ আছে, ঠিক একইভাবে আমরা এখানে ধরলাম যে এটাতে আমার রিটার্ন টাইপ ভয়েড এবং এখানে ডাবল এ নিচ্ছে, কোনো রিটার্ন নাই। তাহলে কি করবে, আমি ডাবল দিয়ে যখন কল করব ও কিন্তু চেক করার সময় একদম এক্সাক্ট যে আমার এটাকেই নিবে সেটা না, সে কিন্তু উপর থেকে চেক করতে করতে আসবে। তো আমাদের যদি ডাবলটা উপরে থাকে, ইন্টিজার উপরে থাকে, সে কিন্তু এটাকে কাস্টিং করেও নিতে পারে। ঠিক আছে? তো সেটাই বলছে যে দিস ম্যাচ নিড নট অলওয়েজ বি এক্সাক্ট। ইন সাম কেস জাভা অটোমেটিক টাইপ কনভার্সন ক্যান প্লে এ রোল ইন দ্য ওভারলোড রেজলিউশন। দেখেন আমার কাছে যদি এইটা না থাকতো এবং আমি এখান থেকে এই যে রেজাল্টটা এনে রাখতেছি, এটা যদি আমার না থাকতো, এটাকে যদি আমি কল করতাম, তাহলে কি করতো, সে যেহেতু যদি আমার ডাবল টাইপ যদি খুঁজে না পেতো, তাহলে ob.test123.25 এইটাকে নিয়ে এসে এখানে আসতো এবং এখানে এই এর মধ্যে এটাকে রাখতো। রাখার পর যেহেতু একই নামে পাচ্ছে এবং আমার এই নামের কোনো মেথড নাই, তো তখন সে অটোমেটিক্যালি টাইপ কাস্ট করে কি করতো, আমার এইটুকুকে বাদ দিয়ে দিত, 1 2 3 কে নিত এবং আমার রেজাল্টের মধ্যে কি আসতো, আমার শুধুমাত্র এই যে আমার এখানে যেটা আসতো এটুকু কাটা যেত এবং এখান থেকে কোনো রিটার্ন টাইপ যেহেতু নাই, আমার এই লাইনটাকে প্রিন্ট করতে পারতো না। সেখানে প্রিন্ট করতো এ ক্লোন, দেন আমার এর মধ্যে কি আসতেছে 125.25, বাট এটা কি ইন্টিজার টাইপ, তার মানে শুধুমাত্র 1 2 3।
এটাকেই স্টোর করতে পারতো। সরি আমি 1 to 5 বলে ফেলছি, 1 to 3.25 আর কি। তো সেখান থেকে সে শুধু এইটুকুকে প্রিন্ট করতো। আশা করি এটা বুঝতে পারছেন এবং এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার আমাদের যে নেক্সট পার্টটা সেটাতে যাই। আচ্ছা, এখানে আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখি। দেখেন এখানে হচ্ছে আমাদের কি হয়েছে যে রেড কালারটা ওকে, দেখেন এখানে হচ্ছে আমাদের আরেকটা আমরা যেমন ওভারলোড করছি টেস্টের মধ্যে নো প্যারামিটার নিচ্ছি, এখানে হচ্ছে এ বি নিচ্ছি এবং ডাবল এ নিচ্ছি, সবগুলোই দেখেন ভয়েড টাইপ, সবগুলোই ভয়েড টাইপ। এখন আমি কল করতেছি এখানে ইন্টিজার আই ইকুয়াল টু এটা রাখতেছি। ওকে, আমরা একটা নিলাম এবং আমরা একটা কি করলাম, ওভারলোড ডেমো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন দেখেন টেস্টের মধ্যে পাঠাচ্ছি, একবার কাকে পাঠাচ্ছি, টেস্টের মধ্যে পাঠাচ্ছি আমার মানে কোনো প্যারামিটার ছাড়া, তার মানে কি নো প্যারামিটার প্রিন্ট করবে, এখানে দেখেন নো প্যারামিটার প্রিন্ট। একইভাবে আমরা পরে টেস্টের মধ্যে দুইটা আর্গুমেন্ট পাঠাচ্ছি আর কি, প্যারামিটারে দুইটা ভ্যালু পাঠাচ্ছি 10 এন্ড 20, দুইটা ইন্টিজার। তো আমার এইটার সঙ্গে ম্যাচ করতেছে এবং সে ইন্টিজার এ ইন্টিজার বি কে কল করতেছে। এবার টেস্ট আই, এখন আমরা যখন টেস্ট আই কে পাঠাচ্ছি তাহলে দেখেন দিস উইল ইনভোক দ্য টেস্ট ডাবল। দেখেন এইটাকে যখন পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি কি আই এর মধ্যে আমি ইন্টিজার পাঠাচ্ছি, আই এর মধ্যে আমি ইন্টিজার ভ্যালুটাকে পাঠাচ্ছি, কিন্তু এইখানে আমার সিঙ্গেল ইন্টিজার রিসিভ করার মতো কোনো মেথড নাই। তো অটোমেটিক্যালি কি করতেছে, কনভার্ট করতেছে, এই ইন্টিজারটাকে কনভার্ট করতেছে এর মধ্যে এসে ডাবলের মধ্যে। তার মানে এই এর মধ্যে এখন ভ্যালুটা কত আছে, 88.0। এইভাবে সে এই 88 কে 0.0 দিয়ে ডাবলে কনভার্ট করে নিল। কনভার্ট করে নেওয়ার পর দেন হচ্ছে এখানে প্রিন্টটা করতেছে যে ইনসাইড টেস্ট ডাবল, দেখেন ইনসাইড টেস্ট ডাবল, এবং তার সঙ্গে এই এর ভ্যালুটা আমরা 88 পাঠিয়েছিলাম, 88.0 দিয়ে এটাকে প্রিন্ট করে দিচ্ছে। এন্ড আমাদের ob.test এটাকে যখন আমি ডাবলই পাঠাচ্ছি তখন তো সে এটাকে ডাবল মেথডটাকেই সে চুজ করবে এবং ডাবলকেই সে এখানে প্রিন্ট করে দিবে। আই গেস এখানে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, দুইটা এক্সাম্পলই আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি ওভারলোডিং কনস্ট্রাক্টর। দেখেন আমরা মেথড ওভারলোড করছি যেভাবে, আমাদের যে মেথডগুলো আছে আমাদের সেম নামে হয়েছে এবং সেম নামের মধ্যে আমরা বিভিন্ন আর্গুমেন্টকে যখন পাস করছি তার টাইপ এবং নাম্বারের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনটাকে নিচ্ছে। এখন দেখেন কনস্ট্রাক্টর তো আমাদের সেম নামেই হইতে হবে, কনস্ট্রাক্টরের ক্ষেত্রে তো আমরা চাইলেই হচ্ছে অন্য নামে কনস্ট্রাক্টর করতে পারবো না, তাই না? তো আমাদের যেহেতু সেম নামের হতে হবে, যেমন এখানে বক্স ক্লাসটা দিয়ে উদাহরণটা দেওয়া আছে, বক্স ক্লাসের সাথে আমরা পরিচিত, আমরা এর আগেও বিভিন্ন উদাহরণ দেখছি বক্স ক্লাস দিয়ে। তো আমরা এখানে দেখেন যে বক্স ক্লাসের মধ্যে যে আমাদের বিভিন্ন কনস্ট্রাক্টরটাকে মানে যে বক্স ক্লাসের যে কনস্ট্রাক্টরগুলোকে আমরা ক্রিয়েট করতেছি সেটা তো আমরা বিভিন্ন প্যারামিটারদের মাধ্যমে আমি ডিফাইন করতে পারি এবং কনস্ট্রাক্টরের নাম তো আমরা অন্য নামে দিতে পারবো না, তো এখানে মাস্ট বি আমাদের ওভারলোডিং করতে হবে। তো দেখেন আমরা এখানে বক্স যে ক্লাসটা, বক্স ক্লাসের মধ্যে একটা বক্স, দেন ডাবল ডাব্লিউ, ডাবল এইচ এন্ড ডাবল ডি, অর্থাৎ এই তিনটা ডাবল টাইপের প্যারামিটার নিচ্ছি এই কনস্ট্রাক্টরের মধ্যে। ঠিক একইভাবে বক্সের মধ্যে কোনো কনস্ট্রাক্টর ছাড়া আমরা এই যে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে আমরা আবার ডিফাইন করলাম এবং সবগুলোর ভ্যালু -1 এর মাধ্যমে, অর্থাৎ এটাকে ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে আমরা আর কি ওভাররাইড করলাম। আর একইভাবে দেখেন এখানে বক্স ডাবল মানে আরেকটা কনস্ট্রাক্টর হচ্ছে আমরা লিখেছি যেখানে আমাদের একটা ডাবল শুধুমাত্র লেন্থ নিচ্ছে। তো এটা কেন, এটা হচ্ছে আমরা ধরেন একটা কিউব ক্রিয়েট করতেছি, তো আমাদের একটা কিউবের তো হাইট, উইথ এবং ডেপথ তিনটাই তো সেম থাকে, তাই না? তো আমরা তখন শুধুমাত্র আমাদের লেন্থ নিলেই হয়ে যাচ্ছে। এবং দেখেন আমাদের ফাইনালি আমরা এখানে ডাবল ভলিউম নামে একটা মেথডকে কল করতেছি, এখানে আর কি ওভারলোডিং না, শুধুমাত্র মেথড কল করতেছি, তার মাধ্যমে হচ্ছে আমরা এটাকে রিটার্ন করে নিতে পারবো। তাহলে এবার হচ্ছে আমরা একটু দেখি, দেখেন আমাদের ডাবল ওভারলোড কনস্ট্রাক্টর। তো এখানে দেখেন আমরা বক্স মাই বক্স ইকুয়াল টু নিউ মাই বক্স 1 ইকুয়াল টু নিউ বক্স, তো আমরা এই কনস্ট্রাক্টরকে কল করতেছি। তো যখনই আমরা এই কনস্ট্রাক্টরকে কল করলাম একইভাবে যে মেথড ওভারলোডিং এ যেমন হয়েছে, এসে খুঁজবে যে কোথায় 10, 20 এন্ড 15 এই তিনটা প্যারামিটার নিচ্ছে। তো দেখেন আমাদের এখানে 10, 20, 50 তিনটা প্যারামিটার নিচ্ছে। তো কি করবে, ও এই যে যখন কল করছি বাকি কোনো কনস্ট্রাক্টরের কাছে যাবে না, বাকি কনস্ট্রাক্টরের কাছে না যেয়ে সে এইটার মধ্যে আসবে এবং সে এটাকে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, যে অবজেক্টের ভ্যালু দিবে 10, 20 এবং 15। আচ্ছা, ঠিক একইভাবে যখন আমরা এই যে ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করতেছি সে তখন এইটার কাছে আসবে, এসে সে একটা এই একইভাবে হচ্ছে একটা মাইবক্স2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করবে এবং
আপনার যখন মাই কিউব নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, তখন দেখেন একটা মাত্র প্যারামিটার দিচ্ছে 7। তখন কি করবে, শুধুমাত্র এই যে লেন্থটা নিচ্ছে সেটাকে সে সেভ করবে। তাহলে দেখেন তিনটা নামে কিন্তু আমাদের তিনটা মাইবক্স1, মাইবক্স2 এবং মাই কিউব, এই তিনটা নামে কিন্তু তিনটা বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এইটা যদি আমাদের বক্স ক্লাস হয়, বক্স ক্লাসের মধ্যে আমাদের তিনটা ভ্যালু নেয় এবং সেই তিনটা ভ্যালুর জন্য আমরা তিনটা কনস্ট্রাক্টর দিয়ে তিনটা আলাদা আলাদা আর কি বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করেছি। এবং প্রত্যেকটা বক্স ক্লাসের অবজেক্ট যখন ক্রিয়েট হয়েছে তখন হাইট, উইথ এবং ডেপথ, এই তিনটা যখন হচ্ছে আমার এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে তখন উইথ, হাইট এবং ডেপথ 10, 20 এবং 15 দিয়ে ক্রিয়েট হয়েছে। যখন মাইবক্স2 ক্রিয়েট হয়েছে তখন প্রত্যেকের ভ্যালু -1 দিয়ে ক্রিয়েট হয়েছে। এবং যখন মাই কিউব নামে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে তখন তার হাইট, উইথ এবং ডেপথ সবগুলোই কি হয়েছে, সবগুলোই আমাদের লেন্থ অর্থাৎ এই 7 দিয়ে ক্রিয়েট হয়েছে। তো এখন দেখেন আমরা হচ্ছে ডাবল ভলিউম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এবার হচ্ছে আমরা কি করছি, ভলিউমের মধ্যে mybox.on.volume অর্থাৎ এই যে এই মেথডটাকে কল করতেছি। তো mybox1 এর ভলিউম যখন কল করব তখন কি করবে, এই উইথ, হাইট এবং ডেপথ অর্থাৎ কার, mybox1 এর এই যে তিনটা দিয়ে আমরা যে কনস্ট্রাক্টর এই যে এইটাতে যে বিল্ড হয়েছিল তখন আমাদের এই তিনটা ভ্যালু আমাদের এর মধ্যে সেভ হয়েছে। তো সেই তিনটা দিয়ে ওই তিনটার ভ্যালু হচ্ছে এখান থেকে আমাদের প্রিন্ট করে দিবে, যেটা 3000। বাকিটা দেখেন -1, তো -1 কে যখন হচ্ছে আমরা ইয়ে করব হাইট, উইথ এন্ড ডেপথ অর্থাৎ এখানে কত -1, -1, -1, সেটা দিয়ে যখন ক্যালকুলেট করব -1 পাচ্ছি। এবং একইভাবে আমরা যখন 7 দিয়ে করতেছি তখন কি করতেছে, তখন এখানে 7 × 7 × 7 অর্থাৎ কি হাইট, উইথ এবং ডেপথ সবই তো হচ্ছে লেন্থের সমান। তাহলে 7 × 7 × 7, এটা যে ভ্যালু আসবে 343, এটাকে প্রিন্ট করবে। এবং রিটার্নটা কি করতেছে, ডাবল টাইপের, যার জন্য দেখেন প্রত্যেকটার পিছনে আর কি এক্সট্রা করে 0.0 আর কি চলে আসছে। ঠিক আছে, তো ওভারলোডিং কনস্ট্রাক্টরটা মনে হয় এই এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝতে পারছি। যদি মানে ওভারলোডিং মেথড বুঝি, কনস্ট্রাক্টর বোঝাটাও খুব বেশি কঠিন কিছু না। ওকে, তো এবার আমরা দেখি যে আমাদের যে ইয়ে ইউজিং অবজেক্ট অ্যাজ প্যারামিটার, আমরা এর আগে কি দেখলাম যে আমাদের প্যারামিটারে আমরা পাঠাচ্ছি কি, আমরা আমাদের ইন্টিজার বা ডাবল অর্থাৎ আমাদের প্রিমিটিভ টাইপ যে ইয়েগুলা ছিল, প্রিমিটিভ টাইপ যে ডেটাগুলো ছিল সেগুলো পাঠিয়েছি। এবার আমাদের নন প্রিমিটিভ টাইপের মধ্যে আমাদের অবজেক্ট ছিল, তো অবজেক্টটাকে আমরা কিভাবে প্যারামিটার হিসেবে পাস করতে পারি। তো আমরা টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করছি এবং টেস্ট ক্লাসের মধ্যে আমাদের একটা প্যারামিটার আছে টেস্ট ইন্টিজার আই, ইন্টিজার জে, অর্থাৎ আমরা যখন টেস্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব তখন আমাদের এই দুইটা ভ্যালু দিয়ে আর কি, ইন্টিজার আই এবং ইন্টিজার জে দুইটা ভ্যালু দিয়ে আমাদের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ওকে, এরপরে হচ্ছে আমাদের কি আছে, এরপরে আছে আমাদের বুলিয়ান ইকুয়াল টু টেস্ট ও। আচ্ছা দেখেন, টেস্ট টাইপের একটা, এখানে টেস্ট যেহেতু দিয়ে এটা কি ডেটা টাইপ, টেস্ট টাইপের একটা ভ্যালু সে এখানে প্যারামিটার হিসেবে নিবে। রিটার্ন ইফ ট্রু ইজ ইফ ও ইজ ইকুয়াল টু দা ইনভোকিং অবজেক্ট। আচ্ছা, এটা সে ইয়ে করবে যখন হচ্ছে এই ক্লাসের অবজেক্ট কিনা সেটাকে সে বুঝতে পারবে। আচ্ছা, তো আমরা দেখেন এখানে হচ্ছে আমরা কি করছি, এখানে তাহলে সে একটা বুলিয়ান টাইপের ভ্যালু আমাদেরকে রিটার্ন করবে এবং হচ্ছে ইকুয়াল টু মেথডটাকে যখন কল করা হবে। এবং এই টেস্ট হচ্ছে কি, এই টেস্ট ক্লাসেরই একটা অবজেক্টকে সে রিসিভ করবে। তো এই অবজেক্টটাকে কোথা থেকে রিসিভ করবে, এই অবজেক্টটাকে রিসিভ করবে যখন হচ্ছে আমরা এখান থেকে প্যারামিটার পাস করব এবং এই ওর মধ্যে সে রাখতেছে। দেখেন ইফ ও অফ এ অর্থাৎ এই যে অবজেক্টের এ ইকুয়াল টু এই এ, অর্থাৎ এই যে এর ভ্যালু এবং অবজেক্ট অফ বি মানে এই ও অফ বি অর্থাৎ এখান থেকে যে অবজেক্টটাকে আমরা পাঠাচ্ছি এই ও অফ বি, তার বি এর ভ্যালুটা যদি এই বি এর সমান হয় তাহলে সে কি করবে, সে রিটার্ন করবে ট্রু। আর যদি সেটা না হয় তাহলে সে ফলস রিটার্ন করবে। তাহলে দেখেন এখানে আমরা অবজেক্ট অফ অন ইকুয়াল টু নিউ টেস্ট এটা। আচ্ছা, এটার জন্য আমরা তিনটা, এখানে যেহেতু তিনটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আমি এখানে অবজেক্ট ওয়ান, এখানে অবজেক্ট টু, এখানে অবজেক্ট থ্রি, আমরা তিনটা অবজেক্টকে এখানে ক্রিয়েট করলাম এবং প্রত্যেকটা অবজেক্টের এ এবং বি ভ্যালু আছে। এটা হচ্ছে আমাদের OB1, OB2, OB3। আচ্ছা, যখন আমি অবজেক্ট 1 কে ক্রিয়েট করতেছি তখন টেস্ট নিউ টেস্ট 122, এইটা কোথায় আসতেছে, এইখানে আসতেছে এবং এর ভ্যালু তখন কত করতেছে, যে আই এর ভ্যালু কত আমি পাস করেছি 100, তাহলে এখানে এসেছে আমার 100
এবং এখানে এসেছে আমার 22। ঠিক একইভাবে পরেরটার জন্য 122 অ্যান্ড আমার অবজেক্ট 3 এর জন্য কত এসেছে -1 অ্যান্ড -1। আচ্ছা, এখন দেখেন যখন আমি এখান থেকে আসতেছি যে এটা তো আমি জাস্ট স্ট্রিং দিচ্ছি অবজেক্ট 1 ইকুয়াল টু অবজেক্ট 2 কিনা, তো তখন দেখেন অবজেক্ট 1 ডট ইকুয়াল টু অবজেক্ট 2 এইটাকে যখন দিচ্ছি তো আমার কি হচ্ছে অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 দুইটার ভ্যালুই আমার সেম আসতেছে না, দুইটার ভ্যালুই সেম, অর্থাৎ কি আমরা সেম অবজেক্টই ক্রিয়েট করতে পারছি এবং দুইটা অবজেক্টের ভ্যালুই আমার সেম। তাহলে আমার অবজেক্ট 1 কে আমি যখন দিচ্ছি অবজেক্ট 1 এখানে কি আসতেছে অবজেক্ট 1 ডট ইকুয়াল টু আমি প্যারামিটারে কি পাঠাচ্ছি অবজেক্ট 1 এর যে এইটাকে আমি এখন পয়েন্ট করতেছি ডট, এইটার মাধ্যমে আমি ইকুয়াল টু প্যারামিটারে পাঠাচ্ছি অবজেক্ট 2। তাইলে অবজেক্ট ইফ অবজেক্ট ডট এ অবজেক্ট ডট এ এখন যখন আমি এখানে এসেছি তখন এ এবং বি এর ভ্যালু কত 100 এবং 22 এবং অবজেক্ট অফ এ ইকুয়াল টু এ। আবার আমার এই ক্লাসের এখন যে অবজেক্টটা আছে সেটার ভ্যালু কত এ, তার মানে কি সে চেক করতেছে যে এইটা আর এইটার মধ্যে এই দুইটা কি 100 আছে, ঠিক একইভাবে এইটা আর এইটার মধ্যেও চেক করতেছে। এই যে দেখেন অবজেক্ট 1 আর অবজেক্ট 2 যেহেতু করতেছে তাহলে এ এবং বি দুইটার মধ্যেই যখন চেক করলো, চেক করে সে কি পেলো দুইটাই কারেক্ট, অর্থাৎ কি এখানে কি পাঠাবে ট্রু। ঠিক একইভাবে যখন অবজেক্ট 3 দেখেন এইটাকে যখন আসতেছে তখন কি করতেছে অবজেক্ট 1 তার মানে চেক করতেছে কার মধ্যে অবজেক্ট 1 এর মধ্যে, তাহলে অবজেক্ট 1 এর এর সঙ্গে চেক করতেছে প্যারামিটারে পাঠাইছে কাকে অবজেক্ট 3, অবজেক্ট 3 এর এ, অবজেক্ট 3 এর এর ভ্যালু কত -1 এবং অবজেক্ট 1 এর এর ভ্যালু কত 100। তার মানে কি ফার্স্টেই তো বুঝা গেল যে এটা হচ্ছে আপনার ইয়ে না, পরেরটা চেকই করার দরকার নেই, সে রিটার্ন করে দেবে কি ফলস, কারণ কি এই কন্ডিশনটা ট্রু না, তো এখানে আমার ফলস চলে আসছে। ঠিক আছে, তো এইটা আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে দেখেন এখানে হচ্ছে ইউজিং অবজেক্ট অ্যাজ প্যারামিটার, সেটার আরেকটা এক্সাম্পল। তো এখানে আমাদের বক্স ক্লাস আছে ওই একই সেম আমরা যে বক্স ক্লাস করছি, এখানে দেখেন এখানে আমাদের যে কনস্ট্রাক্টরের মধ্যে কি করতেছে বক্সের মধ্যে বক্স টাইপের একটা অবজেক্ট দিচ্ছে, অর্থাৎ কি আমি যে ইয়েটা ক্রিয়েট করতেছি সেটা আমার আগের যে প্যারামিটারটা ছিল, আগের যে আর কি অবজেক্টটা ছিল সেটার মাধ্যমে আমি এখানে নিতে পারতেছি আর কি আগের যে অবজেক্টটা সেটাকে আমি প্যারামিটার হিসেবে নিচ্ছি। ঠিক একইভাবে এখানে তো বাকি যে তিনটা আমাদের আগেরটায় যা ছিল তাই, এবং ফাইনালি এটাকে দিচ্ছি। তো দেখেন আমাদের ফার্স্টের যেটা এই তিনটা নিয়ে তো আমাদের সমস্যা নেই। এবার দেখেন মাই ক্লোন বলতে কি একটা বক্সকে ক্লোন করতেছে, কোন বক্সকে ক্লোন করতেছে মাই বক্স 1। তো আমাদের এই বাকি যে এইটুকু আমাদের আগের এক্সাম্পলেই ছিল, বক্সের যে এক্সাম্পলটা কনস্ট্রাক্টরের যখন কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখছিলাম, তো এটা আমাদের আমরা হয়তো বুঝতে পারতেছি যে এটা কিভাবে হয়েছে। দেখেন মাই বক্স ক্লোনটাকে যখন কল করা হচ্ছে নিউ বক্স, এই বক্সের মধ্যে প্যারামিটারকে কাকে কল করতেছে মাই বক্স 1। মাই বক্স 1টা কোন ক্লাসের অবজেক্ট বক্স ক্লাসের অবজেক্ট, এবং সে চেক করবে যে কে বক্স ক্লাসের অবজেক্টকে প্যারামিটার হিসেবে নেয়। তো দেখেন এই কনস্ট্রাক্টরটা বক্স ক্লাসের অবজেক্টকে প্যারামিটার হিসেবে নিচ্ছে, তার মানে প্যারামিটার হিসেবে যখন নিচ্ছে ওবির মধ্যে এখন কি আছে ওবির মধ্যে এখন আছে মাই বক্স 1, কারণ কি আমি প্যারামিটার এটা পাঠিয়েছি ওবি মানে মাই বক্স 1। ওকে, মাই বক্স 1 কে পাঠালাম। এখন দেখেন এখন এখানে এসে আমার মাই বক্স 1 টাকে আমরা একটু ক্রিয়েট করি। মাই বক্স 1 এর ভ্যালু কত আছে 10 20 15 10 20 15। তার মানে মাই বক্স 1 ডট যদি আমি তার উইথটাকে চাই তার মানে কত 10 কে পাঠাবে। মাই বক্স 1 মানে কত ওবি ডট উইথ, কারণ কি ওবির মধ্যে কাকে রাখছি এখন প্যারামিটারে কাকে পাঠিয়েছি মাই বক্স 1 কে, তার মানে এইটাই এখানে আছে। তার মানে মাই বক্স 1 ডট উইথ এবং ওবি ডট উইথ আমার এই কনস্ট্রাক্টরকে যখন কল করতেছি তখন একই কথা। তার মানে কি ওবি ডট উইথটাকে সে এখান থেকে হচ্ছে নিল, নেওয়ার পরে এখন 10 এখন উইথ এর ভ্যালু কত বসালো 10, দেন হচ্ছে আমার হাইটের ভ্যালু বসালো 20 এবং ডেপথের ভ্যালু বসালো 15। অর্থাৎ এইটা কার ভ্যালু বসিয়েছে মাই ক্লোন, অর্থাৎ এই যে মাই ক্লোন নামে যে একটা বক্স এখানে ক্রিয়েট করা হয়েছে এই মাই ক্লোন বক্সের মধ্যে এখানে এখানে রাখছে 10 দেন 20 এন্ড ফাইনালি এখানে 15। এই ভ্যালুগুলোকে কি করছে এই ভ্যালুগুলোকে এই কনস্ট্রাক্টরে কল করে ইয়ে করছে। তো এখানে কি করছে ক্রিয়েট এ কপি অফ মাই বক্স 1, তো মাই বক্স 1 এর একটা কপি ফাইনালি ক্রিয়েট করা হয়েছে। এবার হচ্ছে ডাবল ভলিউম।
তো এই ডাবল ভলিউম আমরা এর আগে উদাহরণে দেখছি যে ডাবল ভলিউমের মধ্যে কি করছে, ভলিউমটাকে প্যারামিটার হিসেবে নিচ্ছে গেট ভলিউম অফ দ্য ফার্স্ট বক্স। তো ফার্স্ট বক্সের ভলিউমটাকে আমরা এখানে নিচ্ছি, সেকেন্ড বক্সে নিচ্ছি। তো এইগুলোতে তো সমস্যা নেই, আমাদের হচ্ছে ক্লোন বক্সের ভলিউম, যেটা দেখেন ক্লোন বক্সের ভলিউম এবং আপনার যে মাই বক্স ওয়ান এর ভলিউম দুইটাই সেম আসছে, সেমই তো আসবে, কারণ হচ্ছে দুইটা বক্সকেই তো আমরা হচ্ছে এখানে মেইনলি কপি করছি এই কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো আই গেস যে এটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার পাসিং আর্গুমেন্ট ইন জাভা। তো আমরা এই যে আর্গুমেন্ট গুলোকে পাস করতেছি, এইটা আসলে আমাদের দুইটা টাইপে পাস করা হয়। আমরা অলরেডি আর্গুমেন্ট পাস করা শিখে ফেলছি আমাদের আগে যে উদাহরণগুলোর মাধ্যমে। তো এখন একটু থিওরিটিক্যালি দেখি। তো দুইটা সিস্টেমের মধ্যে একটা হচ্ছে কল বাই ভ্যালু, একটা হচ্ছে কল বাই রেফারেন্স। তো কল বাই ভ্যালুতে কি করে, কপিজ দ্য ভ্যালুস অফ দ্য আর্গুমেন্ট ইনটু দ্য মেথডস প্যারামিটার। এটা কি করে, আপনি যখন কল বাই ভ্যালু করতেছেন তখন মেথডের যে প্যারামিটার, অর্থাৎ আমরা যদি একটু দেখি, উদাহরণ একটু পরে দেখবো, আমরা আগের উদাহরণ দিয়ে একটু দেখি, মেথড দেখি। আচ্ছা দেখেন, এই মেথডও তো প্যারামিটার। আচ্ছা, এইখান থেকে যখন আপনি এই যে আই কে পাস করতেছেন, আইটা কি, আই একটা ভেরিয়েবল। তো এই আই কে যখন পাস করতেছেন, এই আইটা চলে আসতেছে এখানে, এবং এইটা কি, এটা হচ্ছে আমাদের মেথডের প্যারামিটার, মেথডের যে আর কি ভেরিয়েবল। তো এই যে যে ভেরিয়েবল আই, এই আইটা এখানে আপনি পাস করতেছেন এই টেস্ট আই এর মাধ্যমে, বা আপনি যে 10 বা যাই পাস করেন, তো এইটার একটা কপি আপনার এর মধ্যে আসতেছে, আসার পরে আপনি এইটাকে ক্যালকুলেট করে যে আউটপুটটা দিচ্ছেন সেটা যাচ্ছে, বাট এখানে যে আয়ের ভ্যালু, সে আয়ের ভ্যালু কিন্তু সেম থাকতেছে। আমরা যদি এখানে প্রিন্ট করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, এন্ড এর মধ্যে যদি আমরা আই কে প্রিন্ট করি, এখানে কিন্তু আমরা আয়ের ভ্যালু পাবো 88। অর্থাৎ এইটা যে মূল ভ্যালু, মূল ভ্যালুটা কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এখানে কি হচ্ছে, এটার একটা কপি আপনার এই প্যারামিটারের কাছে চলে যাচ্ছে, আর কি যে মেথডটা মেথডের ভেরিয়েবলের মধ্যে চলে যাচ্ছে এবং সেটাই ওখানে পাস হচ্ছে। আচ্ছা, আমরা আরো উদাহরণ দিয়ে দেখব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। চেঞ্জেস ইনসাইড দ্য মেথড ডু নট এফেক্ট দ্য অরিজিনাল আর্গুমেন্ট, অর্থাৎ অরিজিনাল যে আর্গুমেন্ট আপনি যেখান থেকে পাস করতেছেন সেই ভ্যালুটাকে চেঞ্জ করা হয় না। বাট কল বাই রেফারেন্স যখন হবে, তখন পাসেস এ রেফারেন্স টু দ্য আর্গুমেন্ট নট ইটস ভ্যালু। অর্থাৎ আপনি ধরেন যে এইটা হচ্ছে আপনার একটা ভেরিয়েবল এবং এই মেমোরিতে রাখা আছে আই, এর মধ্যে রাখা আছে 10। তো আপনি যখন কল বাই ভ্যালু করবেন, তখন এই আই যে 10, এই 10 এর একটা কপি এখানে চলে যাবে, অর্থাৎ 10 এর একটা কপি, এখানে অ্যাকচুয়াল যে 10 আছে, এখানে ধরলাম যে এটার একটা মেমোরি অ্যাড্রেস আছে 01H, এটা হচ্ছে এর মেমোরি অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসটা না যে অ্যাকচুয়াল ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে এখানে চলে যাবে। অর্থাৎ ভ্যালুটা চলে যাওয়ার পরে দেন আপনি 10 এর সঙ্গে যোগ 20 যোগ 30 যাই করেন না কেন, এটা করার পরে কত আসছে 60। এই 60 কোথায় যাবে, এই যে কল বাই ভ্যালু, ভ্যালুটা শুধু আসছে, ভ্যালুটাকে চেঞ্জ হবে, বাট এই যে যেখান থেকে অ্যাকচুয়াল আসছে সেটা চেঞ্জ হবে না। অর্থাৎ আপনি এটাকে এনে, তো এই যে কল বাই ভ্যালু যখন করছেন প্যারামিটারের মধ্যে এনে, ধরেন ডাবল ডাবল জে এর মধ্যে স্টোর করছেন, এই জে এর ভ্যালুটা তখন চেঞ্জ হবে, আপনার কিন্তু অ্যাকচুয়াল যে ভ্যালু আই এর থেকে আনছিলেন সেটা চেঞ্জ হবে না। বাট কল বাই রেফারেন্স যখন করবেন, সে কি করবে, কল বাই রেফারেন্সে আপনার এই যে 10টা পাস না হয়ে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা পাস হবে, পাসেস এ রেফারেন্স টু দ্য আর্গুমেন্ট নটস ইন ভ্যালু। অর্থাৎ কি, আপনার এই রেফারেন্স অর্থাৎ এই আইটাই পাস হবে, আপনার এই অ্যাড্রেসটাই পাস হবে, অর্থাৎ সে এখন পয়েন্ট করতেছে এখানে। তো চেঞ্জ দ্য প্যারামিটার টু এফেক্ট দ্য অরিজিনাল আর্গুমেন্ট, অর্থাৎ আপনি যদি এর সঙ্গে যোগ 20 যোগ 30 করেন, তার মানে আপনার আই এর ভ্যালুই চেঞ্জ হয়ে 60 হয়ে যাবে। কারণ কি, আপনি অ্যাড্রেসটা পাস করতেছেন, অর্থাৎ অ্যাকচুয়াল এইটুকু সহই এখানে চলে যাচ্ছে, কোনো কপি যাচ্ছে না। তার মানে কি, আপনার এখানে মেইন ভ্যালুটা চেঞ্জ হবে। জাভা ডাজ নট ইউজ কল বাই রেফারেন্স, ঠিক আছে, জাভা হচ্ছে আপনার কল বাই রেফারেন্সটা আর কি ইউজ করে না, আর কি ইউজ করে না বলতে আর কি সরাসরি ইউজ করে না, এটা ইউজ হয় আর কি, সেটা আমরা এক্সাম্পলে দেখবো, ঠিক আছে। আচ্ছা, জাভা তো এখানে আমাদের দেখেন জাভার অ্যাপ্রোচ আছে, একটা প্রিমিটিভ অ্যাপ্রোচ, একটা হচ্ছে রেফারেন্স টাইপ। তো প্রিমিটিভ অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে আপনার স্ট্যাক মেমোরিতে থাকে, এটা হচ্ছে আপনার পাস বাই ভ্যালু, এ কপি অফ দ্য ভ্যালু ইজ ইউজড লিভিং দ্য অরিজিনাল আর্গুমেন্ট আনচেঞ্জ। তার মানে কি, আমরা ফার্স্টে যেটা দেখলাম যে অরিজিনাল যে আর্গুমেন্ট, তার মধ্যে আমরা যে ভ্যালুটা পাস করতেছি সেটা আমার চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি একটা মেথডকে কল করতেছি যে টেস্ট
এর মধ্যে আমি i পাঠাচ্ছি, তো আমার এই i এর যে ভ্যালুটা অথবা আমি টেস্টের মধ্যে 10 পাঠাচ্ছি, তো এই 10টা আপনার এই টেস্টের মধ্যে যে 10 সেটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে এটা যেখানে যে স্টোর হচ্ছে বা যেখানে যে এটা যে মেথডটার মধ্যে যে এই প্যারামিটারটা আছে সেখানে, ঠিক আছে। রেফারেন্সে কি রেফারেন্স টাইপ, এটা হচ্ছে হিপ মেমোরি। তো স্ট্যাক মেমোরিতে থাকে হচ্ছে আপনার প্রিমিটিভ টাইপটা, আর রেফারেন্স টাইপটা থাকে হিপ মেমোরিতে। দ্য রেফারেন্স নট দ্য অবজেক্ট ইজ পাসড বাই ভ্যালু। তো এখানে দেখেন এটা অবজেক্ট যাচ্ছে না, ভ্যালুটা যাচ্ছে। চেঞ্জ টু দ্য অবজেক্ট থ্রো দ্য রেফারেন্স অ্যাফেক্টেড দ্য অরিজিনাল অবজেক্ট, মানে এই যে রেফারেন্স টাইপে আমরা যেটা দেখলাম। এখানে দেখেন জাভা passes or argument by value, the behavior depends on the whether the argument is a primitive or a reference type। তো কোনটা কোন টাইপের সেটার উপর ভিত্তি করে এটা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন এই আর্গুমেন্ট পাসিং ইন জাভা, তো এখানে দেখেন এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমাদের এখানে প্রিমিটিভ টাইপ আর পাস বাই ভ্যালু। তো প্রিমিটিভ টাইপ কি, পাস বাই ভ্যালু হয়। তো দেখেন এখানে আমাদের একটা থাকে হচ্ছে ফর্মাল প্যারামিটার। ফর্মাল প্যারামিটার কোনটা, যেটা হচ্ছে আপনার মেথডের মধ্যে যে প্যারামিটার সেটা ফর্মাল প্যারামিটার। এটা কিন্তু কোনো ডেফিনেশন আপনাদের দেওয়া হয়নি, বাট আপনার যদি পরীক্ষায় আসে হোয়াট ইজ ফর্মাল প্যারামিটার, দেন ইউ ক্যান অ্যান্সার দিস, যে আমাদের যে প্যারামিটারটা আমাদের মেথডের মধ্যে থেকে ইউজ করা হয় বা মেথডের যে লোকাল প্যারামিটার সেটাকে বলা হয় ফর্মাল প্যারামিটার। এবং যেখান থেকে মেথডটা কল করা হয়, কল করার সময় আমরা যে প্যারামিটারটা পাস করি সেই প্যারামিটারটাকে বলা হয় অ্যাকচুয়াল প্যারামিটার। অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা ছিল আমার এর মধ্যে, সেটার একটা কপি ক্রিয়েট হয়েছে যেখানে, সেটা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে এখন কি হয়েছে, কল বাই ভ্যালু। তো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা আমাদের মেইন ক্লাস। তো মেইন ক্লাসের মধ্যে ইন্টিজার এ এর ভ্যালু আছে 15 এবং বি এর ভ্যালু আছে 20, আর এটা আমাদের টেস্ট ক্লাস। টেস্ট ক্লাসের মধ্যে একটা মেথড আছে মেথ, আর কি এটা ম্যাথ, বাট বইয়ের মধ্যে মেথ লেখা, কি কারণে এটা জানি না, এটা বইয়ের এক্সাম্পল এখানে দেওয়া, ঠিক আছে। এখানে আপনি অ্যাকচুয়ালি তো ম্যাথই করতেছে, তাই না। আচ্ছা, যাই হোক। তো ম্যাথ ম্যাথ যেটাই বলেন সমস্যা নেই, আমাদের মেইনলি বুঝলেই হলো, এটা জাস্ট একটা আমাদের নাম, ঠিক আছে। ওকে, আমাদের মেথডের নাম। ওকে, তো দেখেন আমাদের এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। তো এখানে দেখেন বিফোর কল, বিফোর কলে আমাদের এ এবং বি এর ভ্যালু, এ এবং বি এর ভ্যালুকে আমরা এখানে ইয়ে করতেছি আর কি, প্রিন্ট করে দেখতেছি। এ এবং বি এর ভ্যালু আমরা যা দিয়ে কল করছি 15 এন্ড 20, সেটাই আমাদের এখানে আসছে। এন্ড এ এবং বি আফটার কল, আফটার কলের পর এ এবং বি এর ভ্যালু কি হচ্ছে, দেখেন আমরা এ এবং বি কে কল করছি, কল করার পর এই এ এবং বি, এই এ এবং বি কোথাকার ভ্যালু, এ এবং বি ভ্যালুটা কিন্তু আমাদের মেইন যে ক্লাসটা, মেইন ক্লাসে। এবং আমরা এখানে কি করছি, পাস করছি এ এবং বি। পাস করার পরে এখানে কার ভ্যালু চেঞ্জ হয়েছে, আই এবং জে এর ভ্যালু চেঞ্জ হয়েছে। আই এর ভ্যালু এখন কত হয়েছে, আই মাল্টিপ্লাই বাই 2, অর্থাৎ এখানে কত হয়েছে 15 মাল্টিপ্লাই বাই 2, এখানে কত আসছে 15, আর জে এর ভ্যালু আসছে 20। তো এখানে আসছে আপনার 30 এন্ড 20 ভাগ টু 10, 30 এবং 10 এটা আসছে। বাট আমি প্রিন্ট করতেছি কাকে, এ এবং বি কে, আমার অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে দেখেন আমার যা ছিল তাই আবার প্রিন্ট হয়েছে, বিফোর এবং আফটার কলে কোনো চেঞ্জ হয়নি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কল বাই ভ্যালু। কল বাই ভ্যালুতে আমাদের মেইন ক্লাসের যে ভ্যালুটা, যেটা আমরা প্যারামিটারে পাঠাচ্ছি, যেটা আমরা প্যারামিটারে পাস করতেছি, সেটার কোনো চেঞ্জ হয় না। বাট আমরা যখন দেখবো যে আমরা যখন রেফারেন্সটাকে পাঠাবো, রেফারেন্স পাঠানো বলতে এখানে অ্যাকচুয়ালি সেটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটাকে আমরা পাস করতেছি, সেই ভ্যালুটা। তাহলে দেখেন এখানে আমরা কি করতেছি, একটা টেস্ট ক্লাস আছে ইন্টিজার এ এবং বি, এখানে আমাদের টেস্ট ক্লাসের মধ্যে দুইটা ভ্যালু আছে। এবং এখানে কি করতেছি, টেস্ট মেথডের মধ্যে আমরা কি করতেছি, এ এবং বি, আই এবং যে ভ্যালুটা পাচ্ছি সেটা এ এবং বি এর মধ্যে বসাচ্ছি। এটা কোথায়, টেস্ট ক্লাসে। এবার দেখেন আমরা হচ্ছে পাস এন্ড অবজেক্ট, আমরা হচ্ছে কি করতেছি, একটা অবজেক্টকে পাস করতেছি। অবজেক্টকে পাস করে কোথায় রাখবো, এই মেথডে। তাহলে এই মেথডটা কি, অবজেক্টকে রিসিভ করে। এবং দেখেন আমাদের এর আগে যেটা ছিল, এখানে কিন্তু আমরা বিভিন্ন ইন্টিজার বা এই সমস্ত জিনিস পাস করতেছিলাম, অর্থাৎ আমাদের যে প্রিমিটিভ টাইপ যে ভেরিয়েবল গুলো ছিল সেটাকে পাস করতেছিলাম। কিন্তু অবজেক্ট যখন পাস করতেছি সেটা কিন্তু প্রিমিটিভ টাইপ না, এটা নন প্রিমিটিভ বা কি আমাদের রেফারেন্স টাইপ। তো আমাদের প্রিমিটিভ টাইপ 8টা ছিল, সেই 8টার মধ্যে থেকে কোনোটা কিন্তু না, অবজেক্ট টাইপের আমরা পাঠাচ্ছি নন প্রিমিটিভ যেটা। তো নন প্রিমিটিভ যখন পাঠাচ্ছি, অর্থাৎ কি একটা অবজেক্ট আসতেছে। এখন দেখেন এই অবজেক্টটা আসার পরে অবজেক্টের এ এর ভ্যালু এবং অবজেক্টের বি এর ভ্যালুকে এখানে চেঞ্জ হচ্ছে, অবজেক্টের এ এবং অবজেক্টের বি এর ভ্যালু। এবার দেখেন আমরা এখানে মেইন ক্লাসের মধ্যে আসলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের মধ্যে 15 এন্ড 20 দিলাম। এবার মেথড কলের আগে আমরা কি করতেছি, মেথড কলের আগে আমরা এ এবং বি এর ভ্যালুটাকে প্রিন্ট করতেছি, 15 এন্ড 20 যেটা আমরা পাস করতে চাচ্ছি সেটাকেই আমরা প্রিন্ট করলাম। এবার দেখেন ওবি ডট মেথ অবজেক্ট, আমরা কি করতেছি, মেথ অবজেক্টটাকে আমরা কল করতেছি। এবার দেখেন অবজেক্টটা যখন ক্রিয়েট হয়েছে তখন আই এবং জে এর ভ্যালু, অর্থাৎ এ এবং বি এর ভ্যালু এখন কত হয়ে গেছে, এ এবং বি এর ভ্যালু ওই অবজেক্টের জন্য, অবজেক্টের নাম কি ওবি, ওবি অবজেক্টের জন্য এ এবং বি এর ভ্যালু আমার কত হয়েছে, এর ভ্যালু আমার 15 এবং বি এর ভ্যালু আমার 20।
এবার দেখেন আমি যখন অবজেক্টটাকে কল করছি, অবজেক্টটাকে কল মেথ অবজেক্টটাকে কল করার পরে কি হয়েছে, এর ভ্যালু ও ডট এ মানে কি ওবি ডট এ, কারণ কি এই যে ওবি সেটা এখন কার মধ্যে গেছে, ওর মধ্যে, তার মানে কি ওবি ডট এ তার ভ্যালু কত 15, এর সঙ্গে কত গুণ হবে 2, এবং এটার সঙ্গে কত ভাগ হবে 2, তার মানে কত, এটা আপনার 30 আসতেছে, এটা কত আসতেছে 20। এটা কোথায় চেঞ্জ হয়েছে, একদম অ্যাকচুয়াল যে ভ্যালুটা, এই যে দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালুকে কিন্তু আমরা এখন আর পাবো না, কারণ কি আমরা অবজেক্টের মধ্যে এই দুইটা ভ্যালুকে আমরা চেঞ্জ করে দিয়েছি, তার মানে কি আমাদের চেঞ্জের পরে এই দুইটা ভ্যালুই এসেছে। দেখেন আমরা এই যে অবজেক্ট ডট এ এবং অবজেক্ট ডট বি, অর্থাৎ অবজেক্টের এ এবং বি কে প্রিন্ট করেছি, এখানে কি করছিলাম, এখানে করছিলাম এখানে যে আমাদের ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করছিলাম, বাট আমরা এখন কি করতেছি, রেফারেন্স টাইপ যখন করতেছি তখন আমরা অবজেক্টের মধ্যে ঢুকে আমরা চেক করে দেখবো যে অবজেক্টের কোনো কিছু চেঞ্জ হয় কিনা। অবজেক্টের এ এবং অবজেক্টের বি এর ভ্যালু ফার্স্টে কত ছিল 15 এন্ড 20, বাট সেটা চেঞ্জ হয়ে এই অবজেক্টের ভ্যালুই যখন আমরা এটাকে কল করলাম অবজেক্টের ভ্যালুই চেঞ্জ হয়ে গেছে, সেটা কত হচ্ছে 30 এবং 10। ঠিক আছে, আর এই যে প্রত্যেকটা এক্সাম্পল আপনারা নিজেরা এই এক্সাম্পল গুলো আপনাদের যে নেটবিনস বা ভিএস কোড যেখানেই কোড করেন না কেন আপনাদের আইডিতে এই কোডগুলো করে দেন হচ্ছে চেক করে দেখবেন যে এগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, তাহলে কিন্তু আপনার পরীক্ষার হলে এটা করতে কোনো কষ্ট হবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমাদের এই ডিফারেন্সটা দেখি যে আপনার ডেফিনিশন কি, কপি অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ পাসড টু দ্য মেথড এবং কল বাই রেফারেন্স এ রেফারেন্স টু দ্য অ্যাকচুয়াল ভ্যারিয়েবল ইজ পাসড। মানে আমরা অলরেডি দেখেন এটা এখন পড়লেই বুঝতে পারবো, কারণ একটু আগে দেখছি বিহেভিয়ার কে চেঞ্জ মেড দ্য প্যারামিটার ডু নট এফেক্ট দ্য অরিজিনাল ভ্যালু, চেঞ্জ মেড টু দ্য প্যারামিটার এফেক্ট দ্য অরিজিনাল ভ্যারিয়েবল। এটা তো দেখছি অরিজিনালটাকে চেঞ্জ করে, এটা অরিজিনালকে চেঞ্জ করে না। এটা প্রিমিটিভ টাইপ যেমন ইন ডাবল, এটা রেফারেন্স টাইপ যেমন কি বিভিন্ন অবজেক্ট বা অ্যারেও নিতে পারে। ঠিক আছে, মানে আমাদের 8টা প্রিমিটিভ বাদ দিয়ে যা কিছু আছে যত টাইপ আছে সবগুলোই কি আমাদের নন প্রিমিটিভ বা কি রেফারেন্স টাইপ। ইম্প্যাক্ট করতেছে অরিজিনাল ডেটা রিমেইন আনচেঞ্জড। তো দেখেন আমাদের এখানে কিন্তু অরিজিনাল ডেটাতে কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, বাট আমাদের কল বাই রেফারেন্সে অরিজিনাল ডেটাটাই ইম্প্যাক্ট পড়তেছে। জাভা কল বাই ভ্যালু সকল আর্গুমেন্টের জন্য সাপোর্ট করে, কিন্তু কল বাই রেফারেন্স কিন্তু ডিরেক্টলি সাপোর্ট করে না। দেখেন একটা নোট আছে, জাভা ডাজ নট সাপোর্ট কল বাই রেফারেন্স বিকজ ইট ইজ অলওয়েজ পাসড আর্গুমেন্ট বাই ভ্যালু। এটা অলওয়েজ হচ্ছে আর্গুমেন্টটাকে ভ্যালু হিসেবে পাস করে। ফর প্রিমিটিভ এ কপি অফ দ্য ভ্যালু ইজ পাসড, so change inside the method do not affect the original variable. For object a copy of the reference is passed. এখানে দেখেন একটা রেফারেন্স পাস আছে, allowing change the object's content not the reference itself। তার মানে কি দেখেন আমরা এর আগের উদাহরণটা যদি একটু দেখি, সরি দেখেন এখানে আমরা যদি এই যে 15 এন্ড 20 এই দুইটাকে যদি আমরা এর মধ্যেই ধরেন হচ্ছে p ইকুয়াল টু ইন্ট p, আমরা ধরে নিলাম যে এখানে লিখলাম এখানে আছে int p equal to 15 and int q equal to 20, এটা যদি লিখতাম তাহলে কিন্তু এটা আমাদের এই যে p এবং q এর ভ্যালু কিন্তু চেঞ্জ হতো না, শুধুমাত্র প্যারামিটারের মধ্যে দিয়ে আমরা যেটাকে পাস করতেছি সেটা চেঞ্জ হচ্ছে। এই জন্যই কিন্তু বলা হচ্ছে যে আপনার মানে অ্যাকচুয়ালি এখানে পাস বাই রেফারেন্সটা কিন্তু জাভাতে ডিরেক্টলি কাজ করে না, মানে আপনার রেফারেন্সই পাস হচ্ছে, রেফারেন্স পাস হয়ে যায় সেটার কপির উপরই কাজ হচ্ছে, বাট আপনি যদি রেফারেন্সটাকে এইভাবে যে পি কিউ দিয়ে যদি ওখানে রাখতেন তাহলে কিন্তু এটা চেঞ্জ হতো না। For object a copy of the reference is passed allowing change that object's content, মানে কি সেই অবজেক্টের যে কন্টেন্টটা সেইটাকেই শুধু চেঞ্জ করতেছে, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুকে চেঞ্জ করতেছে না। এখানে যদি আরেকটু দেখেন যে আপনার এখানে এ এবং বি এর যদি আপনি ইনিশিয়াল দুইটা ভ্যালু দিতেন এবং অবজেক্ট ক্রিয়েট করার সময় যদি আপনার হচ্ছে ডিফল্ট অবজেক্ট ক্রিয়েট করতেন তাহলে কিন্তু এ এবং বি এর যে ভ্যালু থাকতো সেই ভ্যালু কিন্তু চেঞ্জ হতো না। অর্থাৎ এটা অবজেক্টের মধ্যে যে এখানে অবজেক্ট করা মানে কি, আমরা এর আগে জানি যে অবজেক্ট ক্রিয়েট করা মানে এই ক্লাসেরই একটা ব্লুপ্রিন্টের উপর বেস করে একটা নতুন রেফারেন্স ক্রিয়েট হচ্ছে, তো সেই রেফারেন্সের মধ্যে যে কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা অবশ্যই বুঝতে পারছেন। আর একটা কথা যে আমাদের এই ক্লাস তো কখনোই হচ্ছে অফলাইন ক্লাসের বিকল্প না। আপনি এই আমাদের যেহেতু কি ক্লাসে যে লেট বা যে কোনো কারণে আমাদের ইয়ে হচ্ছে, যার জন্য আমরা এই অনলাইনে আপনার জন্য একটা ভিডিও ক্রিয়েট করতেছি যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ক্লাসে জিজ্ঞেস করবেন এবং এই ক্লাসটা আমরা আবার অফলাইনেও কন্ডাক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ফর অবজেক্ট এ কপি অফ দ্য রেফারেন্স ইজ পাসড অ্যালোয়িং দ্য চেঞ্জ টু দ্য অবজেক্টস কন্টেন্ট বাট নট দ্য রেফারেন্স ইটসেলফ, thus জাভা ক্যান নট ডিরেক্টলি মডিফাই দ্য অরিজিনাল রেফারেন্স। ঠিক আছে, তো এটা যদি আপনার কোশ্চেনে আসে যে জাভা হচ্ছে আপনার কল বাই ভ্যালুকে ডিরেক্টলি রেফার করে না বা ডিরেক্টলি সাপোর্ট করে না, তখন কিন্তু এই নোটের মধ্যে যেটা লেখা আছে এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝায় লিখতে হবে। ওকে।
এবার দেখেন রিটার্নিং অবজেক্ট। তো আমরা এর আগে কি দেখছি, এর আগে দেখছি যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করে বা কি করতেছে। এখন হচ্ছে আমরা কি করব, যে অবজেক্টটা কিভাবে রিটার্ন করতে পারি আমরা সেই জিনিসটা দেখব। এই মেথড ক্যান রিটার্ন এনি টাইপ অফ ডেটা ইনক্লুডিং ক্লাস টাইপ দ্যাট you created. For example, in the following program, the increase by 10 method return an object in which the value of it is 10 greater than it is in the invoking object. আচ্ছা, এবার দেখি আমাদের এখানে দেখেন একটা রিটার্নিং অবজেক্ট করার জন্য আমাদের একটা ক্লাস ক্রিয়েট করলাম, সেই ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম এবং হচ্ছে কি করলাম, সেই ইনক্রিজ বাই 10 একটা মেথড আমরা সরি এখানে হচ্ছে আমরা ইনক্রিজ বাই 10 একটা মেথড ক্রিয়েট করলাম। এবার দেখেন সেই মেথডের রিটার্ন টাইপটা আমরা কি দিছি, টেস্ট দিছি। সেই টেস্টটা কি, টেস্ট আমাদের ক্লাসের নাম। এবার দেখেন টেস্ট দেন হচ্ছে আমার প্যারামিটার, এটা যদি থাকে এটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, বাট এটা কিন্তু আমাদের কনস্ট্রাক্টর না। কারণ কি, এখানে টেস্টের পরে একটা যে কোনো একটা নাম আছে এবং সেই নামের পরে আমরা প্যারেনথেসিস দিয়েছি, যার মধ্যে আমাদের কোনো আর্গুমেন্ট আমরা নেইনি, অর্থাৎ উইদাউট আর্গুমেন্ট একটা প্যারেনথেসিস। তার মানে কি, এটা একটা মেথড, এটা কি একটা কনস্ট্রাক্টর। আর এই মেথডটা রিটার্ন টাইপটা কি, টেস্ট। তো টেস্টটা কি, এই ক্লাসের নাম, অর্থাৎ কি আমরা যত ক্লাস ক্রিয়েট করি প্রত্যেকটা ক্লাসে কি, প্রত্যেকটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা পসিবল। তার মানে কি, প্রত্যেকটা ক্লাসে আমাদের একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ দিচ্ছে আমাদের। তার মানে কি, আমরা রিটার্ন টেম্প, অর্থাৎ এই টেম্পটা কি, টেম্পটা হচ্ছে টেস্ট টাইপের কিছু একটা। এবং দেখেন টেস্ট টেম্প ইকুয়াল টু নিউ টেস্ট এ প্লাস 10, অর্থাৎ কি এই যে আমরা মেথডটা যখন কল করব তখন এই টেস্ট ক্লাসের একটা টেম্প নামে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, যে অবজেক্টটা এ নামক কোনো একটা কিছু আছে, যে এটা কি, এটা হচ্ছে আমাদের এই যে ক্লাস, সেই ক্লাসের একটা ভেরিয়েবল, সেই ক্লাসের ভেরিয়েবলকে 10 দিয়ে ইনক্রিজ করবে। আমরা যদি এখানে হচ্ছে এ বদলে এখানে ধরেন আমরা হচ্ছে ইন্ট সি দিয়ে আমরা যদি কাউন্টারকে ডিক্লেয়ার করতাম এবং যতগুলো অবজেক্ট ক্রিয়েট হচ্ছে আমরা যদি পরে যে জানতে চাইতাম যে এই ক্লাসের টোটাল কতগুলো অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তখন কিন্তু আমরা হচ্ছে প্রতিবার +1 করে করে আমরা হচ্ছে অবজেক্টের একটা হিসাব রাখতে পারতাম যে আমাদের কতগুলো অবজেক্ট ক্রিয়েট হয়েছে। আর এখানে কি হচ্ছে, ইন্ট এ, অর্থাৎ প্রত্যেকবার এর ভ্যালুকে 10 করে ইনক্রিজ করা হচ্ছে। এবং ফাইনালি কি হচ্ছে, টেম্পের মধ্যে আমরা এই অবজেক্টটাকে, অর্থাৎ লাস্ট যে অবজেক্টটা ক্রিয়েট করা হচ্ছে সেই অবজেক্টটাকে আমরা কি করতেছি, পাস করতেছি। আচ্ছা, এবার দেখেন টেস্ট অবজেক্ট অন ইকুয়াল টু নিউ টেস্ট, টেস্টের মধ্যে কি দিচ্ছি, 2। দেখেন আমরা যখন নিউ টেস্ট 2 দিচ্ছি, অর্থাৎ কি আই এর ভ্যালু এখন কত, 2, অর্থাৎ ইন্টের ভ্যালু কত, 2। তো ইন্টের ভ্যালু 2 দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার টেস্ট অবজেক্ট 2, এখানে দেখেন টেস্ট ক্লাসের একটা অবজেক্ট আমরা ডিক্লেয়ার করেছি, নট ক্রিয়েট। এখনো কিন্তু আমাদের এটা শুধুমাত্র ডিক্লেয়ার করা হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো কিছু নাই, আমাদের এখনো কনস্ট্রাক্ট করা হয়নি, শুধুমাত্র অবজেক্ট একটা আমরা ডিক্লেয়ার করেছি। এবার ডিক্লেয়ার করার পরে অবজেক্ট 2 ইকুয়াল টু অবজেক্ট অন, অর্থাৎ এই অবজেক্ট অন ডট ইনক্রিজ বাই 10, এই মেথডটাকে যখন আমরা কল করব তখন কি অবজেক্ট 2টা আমরা ক্রিয়েট হয়ে যাবে না? কারণ কি টেস্ট টেম্প এখানে কি হয়েছে, যখনই কল হয়েছে সঙ্গে সঙ্গে, আচ্ছা এটা একটু ক্লিন করি, যখনই কল হয়েছে তখনই কি অবজেক্ট অন ডট ইনক্রিজ বাই 10, অর্থাৎ অবজেক্ট অন এর যে ইয়েটা ছিল, সেই অবজেক্ট অন এর মধ্যে আমার এর ভ্যালু কত ছিল, 2। তাহলে অবজেক্ট অন এর মধ্যে আমার এর ভ্যালু 2 হয়েছে। এবার আমি যখন এই এর ভ্যালু 2 সহ এটাকে টেম্প করতে যাচ্ছি, তখন এখন এর ভ্যালু কত, 2 প্লাস 10, অর্থাৎ কত, 12। তো আমার এই যে এর ভ্যালু 12 সমেত আমার একটা অবজেক্ট ক্রিয়েট করে দিবে এই টেস্ট টেম্পের মধ্যে, এবং এই টেম্পটাকে যখন রিটার্ন করবে সেটাকে রাখার জন্য একটা আমার ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলটা আমার টেস্ট টাইপ হবে, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে রেখেছি। কারণ কি এই টেম্পটাও টেস্ট টাইপের, তাহলে এর মধ্যে রেখেছি। এবার দেখেন আমরা যদি এখন অবজেক্ট অন ডট এ এটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা 2 পাবো, বাট অবজেক্ট 2 ডট এ এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে 12 পাবো। 12 কেন পাবো, কারণ এই অবজেক্টটা যখন ক্রিয়েট হয়েছে সেই অবজেক্টের এর ভ্যালু তখন কিন্তু আপনার কি হয়েছে, এই যে টেস্ট ডট এ, অর্থাৎ কি এইটা আবার এই কনস্ট্রাক্ট হয়ে গেছে। এখন এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 2 প্লাস 10 ইকুয়াল টু কত, 12। সেটা এখন কার ভ্যালু, আই এর ভ্যালু 12। সেই 12 দিয়ে এই আই এর ভ্যালু 12 দিয়ে কিন্তু এর ভ্যালু এখন 12 হয়ে গেছে কার জন্য, এর ভ্যালু 12 হয়ে গেছে অবজেক্ট 2 এর জন্য, অবজেক্ট 2 এর জন্য, মানে টেম্পের জন্য ফার্স্ট হয়েছে, ফার্স্টে এটা হয়েছে টেম্পের জন্য, টেম্পের জন্য এর ভ্যালু 12। এখন সেই টেম্পটাকে আবার আমরা কি করতেছি, টেম্পটাকে আবার আমরা অবজেক্ট 2 এর মধ্যে রেফার করে দিচ্ছি, এটা সেটা অবজেক্ট 2 এর মধ্যে আছে। এবার দেখেন অবজেক্ট 2, এবার অবজেক্ট 2 এর মধ্যে আমরা আবার কি করতেছি, অবজেক্ট 2 ডট ইনক্রিজ বাই 10 এটাকে যখন করতেছি তখন অবজেক্ট 2 এর এখন ভ্যালু কত, অবজেক্ট 2 এর যে ভ্যালুটা, অবজেক্ট 2 এর ভ্যালু হচ্ছে আমার এখন ছিল কত, 12, 12 এর সঙ্গে আরো 10 অ্যাড হয়ে তখন কত, 22 আসতেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে যতবার অবজেক্ট ক্রিয়েট করবো, আমরা যদি অবজেক্ট 2 এর এখন কত আছে, অবজেক্ট 2 এর মধ্যে আমার যে এর ভ্যালু, অবজেক্ট 2 এর ভ্যালু আছে 22, এরপরে যদি আমরা অবজেক্ট 2 ডট
আবার যদি করি ইনক্রিজ বাই 10 তার মানে কত 32 হবে। বাট আমরা যদি আবার করি অবজেক্ট অন ডট যদি আমরা করি এই মেথডটাকে ইনক্রিজ বাই 10 কল করি, তাহলে কিন্তু সেই অবজেক্ট অন এর যে ভ্যালুটা সেটা কত ছিল, এই তো ছিল। তো সেটাকে যখন ইনক্রিজ বাই 10 করলাম সেটা কিন্তু আবার ওইভাবেই চেঞ্জ হবে। ঠিক আছে, তো আপনাকে ওইভাবে পরপর বাড়তে লাগবে। তো আপনারা এইভাবে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করে করে এই এক্সাম্পলটা নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের রিকারশন। রিকারশনের সঙ্গে আমরা সবাই মোটামুটি পরিচিত। রিকারশন জিনিসটা কি, আমার একই মেথড বা একই ভ্যালুকে বারবার কল করা, বা সরি একই ভ্যালু না আর কি, আমরা একই কাজ যখন আমরা বারবার করি সেই জিনিসটাকে হচ্ছে আপনার রিকারশন বলা হয়। ঠিক আছে, যেমন আমাদের ফ্যাক্টরিয়াল যখন করা হয়, এখানে ফ্যাক্টরিয়ালের উদাহরণই দেওয়া রয়েছে। আমরা ধরলাম যে n = 4, এইটা যদি আমরা ফ্যাক্টরিয়াল বের করতে চাই তখন হচ্ছে আমরা কি করি, যে আমরা ওইটা থেকে শুরু করে মানে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত সবগুলো ফ্যাক্টরিয়াল বের করি। অর্থাৎ কত আমাদের হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল প্লাস হচ্ছে সরি আমি তো ফিবোনাকি বলতেছি আর কি, মানে ফিবোনাকির উদাহরণ বলে ফেলতেছি। আচ্ছা, আমরা যখন 4 ফ্যাক্টরিয়াল যখন বের করি তখন কত 1 * 2 * 3 * 4, অর্থাৎ কি আমরা একই গুণ করতেছি। অর্থাৎ এর মানে কত আপনার 3 ফ্যাক্টরিয়াল * 4 * 4 এটা করে হচ্ছে আমরা বের করতেছি। তো 3 ফ্যাক্টরিয়াল মানে কত 2 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে তারপরেরটুকু, এভাবে হচ্ছে আমরা বের করি। তো দেখেন এখানে কি হচ্ছে, জাভা সাপোর্ট রিকারশন। রিকারশন ইজ দ্য প্রসেস অফ ডিফাইনিং সামথিং ইন টার্মস অফ ইটসেলফ। দেখেন একই জিনিসকে বারবার হচ্ছে কল করা হচ্ছে। অ্যাজ দ্য রিলেটেড অ্যাজ ইট রিলেটস টু জাভা প্রোগ্রামিং, রিকারশন ইজ অ্যাট্রিবিউট দ্যাট অ্যালো এ মেথড টু কল itself. A method that call itself is said to be recursive. আচ্ছা, যদি কোনো মেথডকে সেই মেথডের মধ্যে থেকে আবার কল করা হয় সেটাকে রিকারশন বলে, বা সেটাকে বলা হয় রিকারসিভ কল। এবার দেখেন ক্লাস ফ্যাক্টোরিয়াল, দিস ইজ এ রিকারসিভ মেথড। তো ইন্ট ফ্যাক্টোরিয়াল ইন্ট n, এবার ইন্ট রেজাল্ট, অর্থাৎ এটা দেখেন ইন্ট টা কি আমার রিটার্ন টাইপ, এবং এই কাকে রিটার্ন করবে আপনার হচ্ছে ইন্ট রেজাল্ট নামে একটা ভ্যালুকে আমরা রাখতেছি, লাস্টে হচ্ছে আমার এই রেজাল্টটাকে রিটার্ন করে দিবে। এবার দেখেন রেজাল্টটাকে রিটার্ন করার জন্য ইফ n = 1, যদি 1 হয় তাহলে সে 1 কে রিটার্ন করবে। যদি রেজাল্ট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n-1 ইনটু n হয় তাহলে হচ্ছে কি করবে, দেখেন এই যে ফ্যাক্ট n-1 যদি 1 হইতো, n এর ভ্যালু যদি 1 হইতো তাহলে কি 1 কেই সে রিটার্ন করে দিত। যদি n এর ভ্যালু 2 হয় তার মানে কি n-1 এটাকে দিয়ে আবার এই ফ্যাক্ট মেথডটাকে আবার কল করবে, কল করে তার সঙ্গে আবার কি করবে, তার যে ভ্যালুটা পাবে সেইটাকে আবার রেজাল্টের মধ্যে মাল্টিপ্লাই করে রাখবে, ফাইনালি রেজাল্টটাকে পাঠিয়ে দিবে। ধরলাম যে আমার n এর ভ্যালু, আচ্ছা আমরা এখান থেকে আসি। দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমরা একটা মেইন মেথড করলাম ফ্যাক্টোরিয়াল f, আমরা এই ফ্যাক্টোরিয়াল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নিউ ফ্যাক্টোরিয়াল দিয়ে। এবার কি করতেছি, যে আমরা প্রিন্ট করতেছি ফ্যাক্টোরিয়াল অফ 3, দেখেন 3 f.fact3, আমরা এই মেথডটাকে কল করতেছি 3 ফ্যাক্টোরিয়াল বের করব। এবার দেখেন আমরা যখন 3 ফ্যাক্টোরিয়াল বের করব তার মানে কত 1 * 2 * 3, তার মানে কত আপনার আসতেছে 6, এটা হচ্ছে আমার ভ্যালু হবে। এবার আমার দেখেন আমি যখন ফ্যাক্ট 3 কে কল করতেছি তার মানে কি আমার n এর ভ্যালু এখন কত আসছে এখানে 3, এটা কিন্তু কল বাই ভ্যালু। ঠিক আছে, তো আমার n এর ভ্যালু হচ্ছে 3 আসতেছে। তো n এর ভ্যালু যখন 3 আসবে এবার আমরা হচ্ছে মেথডের মধ্যে ঢুকি, আমরা ট্রেসিং করি। এরকম কিন্তু ট্রেসিংও আসতে পারে। ট্রেসিং আপনাদের অলরেডি মিড টার্মের আগে শিখিয়েছি, তো আপনারা আই গেস পারবেন। দেখেন n এর ভ্যালু এখন 3 আসছে। এবার ইন্ট রেজাল্ট, এবার কি হবে ইফ n, আচ্ছা আরেকটা জিনিস ট্রেসিং এর ব্যাপারে আপনারা এখন এর পরবর্তী যে ট্রেসিং গুলো করবেন সেটা করার ক্ষেত্রে আপনার কাছে কোড দেওয়া আছে। কোড দেওয়ার পরে এবার কি করবেন, আমার এখানে যে ভ্যারিয়েবলটা আছে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা লিখবেন n ইকুয়াল, আপনার যখনই এখানে একটা ইন্ট n কল করা হয়েছে মানে কত n এর ভ্যালু 0 ছিল, এখন যখন হচ্ছে আপনার কোড এখান থেকে আসছে এই ভ্যালুটাকে কত নিয়ে আসছে 3, তার মানে কি আপনি এখান থেকে এখন কেটে দিবেন, কেটে দিয়ে n এর ভ্যালুকে কত দিয়ে বসাবেন 3। এবার n এর ভ্যালুকে যখন আপনি 3 দিয়ে বসালেন, এবার ইন্ট রেজাল্ট, তার মানে কত রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আসবে, রেজাল্ট রেজাল্ট নামে একটা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল আসবে, রেজাল্টের ভ্যালু কত হবে 0। এবার দেখেন এবার n কি 1 এর সমান, দেখেন n কি 1 এর সমান না, 1 এর সমান না, তার মানে কি এটা ট্রু না, ট্রু না হইলে আপনার এখানে আসতেছে না। এবার রেজাল্টের ভ্যালু কত হবে ফ্যাক্ট n-1, এবার দেখেন n-1 এর ভ্যালু এখন কত, n-1 এর ভ্যালু এখন 2, তাহলে এই 2 দিয়ে আবার কাকে কল করতেছে ফ্যাক্ট n-1, তার মানে কত আবার এখানে আসতেছে, এখানে এসে এবার এই n এর ভ্যালু কত 2, n এর ভ্যালু 2।
এবার সে দেখেন আপনার কিন্তু এই যে এইখানে ফ্যাক্ট n-1 এর ভ্যালুটা কিন্তু হোল্ড হয়ে আছে, তার মানে কত ফ্যাক্ট n-1 এর যে ভ্যালুটা সেটা কিন্তু আপনি এখন ক্যালকুলেট করতেছেন, তার মানে কত ফ্যাক্ট 2 এর ভ্যালু আপনি এখন ক্যালকুলেট করতেছেন। এখানে কত করতেছিলেন ফ্যাক্ট 3 এর ভ্যালু, তার মানে কত আপনার ফ্যাক্ট 3 এর ভ্যালু আপনি ক্যালকুলেট করতেছিলেন, তার মধ্যে থেকে আপনি ফ্যাক্ট 2 তে চলে গেছেন। তার মানে এইখানে কিন্তু এখনো অ্যাকচুয়ালি এখানে কিন্তু এখনো এই 3 হোল্ড হয়ে আছে, 3 এর ভ্যালু কিন্তু এখনো চেঞ্জ হয়নি, আপনার 3 হোল্ড হয়ে আছে। আপনি এখন ফ্যাক্ট 2 তে আসছেন, এখানে এসে আবার আপনার নতুন করে n = 2 0 ছিল, n = 0 ছিল, 2 দিয়ে যখন কল করলেন তখন এটার ভ্যালু কত হয়েছে, তখন এটার ভ্যালু হয়েছে 2 এবং রেজাল্টের ভ্যালু এখনো কত আছে 0। এবার দেখেন এইটাকে যখন আপনি কল করেছেন, কল করার পরে আবার কি আসতেছে, আবার আসতেছে যে এখান থেকে যখন আবার ঘুরতেছে, ঘোরার পরে আবার আসতেছে যে এখন এসে চেক করতেছে n কি 1 এর সমান না, 1 এর সমান না, তার মানে আবার কি করতেছে, আবার এখানে রেজাল্টের মধ্যে যে আবার হোল্ড হয়ে গেছে, হোল্ড হয়ে কত হয়েছে n-1 কে আবার কল করতেছে, তার মানে কত ফ্যাক্ট 1 কে কল করতেছে, ফ্যাক্ট 1 কে কল করতেছে, ফ্যাক্ট 1 কে যখন কল করতেছে তখন আপনার যে n এর ভ্যালু ছিল 0, সেটা হয়েছে এখন 1 এবং রেজাল্টের ভ্যালু আপনার 0 আছে। কারণ কি আবার কল হয়েছে মেথডটা, যখনই কল হবে সবকিছু তো আবার এই প্রথম লাইন থেকে রিড করতে করতে যাবে, তার মানে কি আবার এই যে এটা হয়েছে। এখন দেখেন এখন আসতেছে n কি 1 এর সমান, হ্যাঁ n 1 এর সমান, n যখন 1 এর সমান হবে তখন হচ্ছে আপনি কি করবেন, n যখন 1 এর সমান হয়েছে তখন কি হয়েছে, রেজাল্টের কোনো ভ্যালু চেঞ্জ হয়নি, সে 1 কে রিটার্ন করছে, রিটার্ন 1, রেজাল্টের ভ্যালু কিন্তু 0ই ছিল, রিটার্ন 1। এবার রিটার্ন 1 কাকে করবে, এই রিটার্ন 1টা করবে কাকে, এটা কোথা থেকে আসছিল, এই ফ্যাক্টের থেকে আসছিল, ফ্যাক্টটা কি এই পর্যায়ে যে হোল্ড হয়েছিল তখন কি করতেছে এইটাকে আপনার এখানে পাঠাচ্ছে, এবং কোথায় যে হোল্ড হয়েছিল রেজাল্টের মধ্যে, তো রেজাল্টের মধ্যে আমার এখানে অ্যাকচুয়ালি কি ছিল, এখানে ছিল ফ্যাক্ট 1 ইনটু n, এবং এই ক্ষেত্রে n কত 2, তার মানে এখানে আপনার এখন ফ্যাক্টর 1 এর ভ্যালু আসছে 1 ইনটু 2, n এর ভ্যালু কত এই 2, এই 3 না কিন্তু এই 2, এই 2 এখানে আসছে, এই 2 যখন এখানে আসছে তখন কি করবে 1 ইনটু 2 ইকুয়াল টু কত 2, এটা কাকে রিটার্ন করবে, রিটার্ন রেজাল্ট, অর্থাৎ রেজাল্টের ভ্যালুটা রিটার্ন করবে কাকে, রেজাল্ট করবে। এখানে আমার অ্যাকচুয়ালি কত ছিল, রেজাল্ট 0 এর ভ্যালু আমার এই লাইন পর্যন্ত আসার পরে আমার কি হয়েছিল ফ্যাক্ট 2 ইনটু n। এবার দেখেন ফ্যাক্ট 2 এর ভ্যালু এখানে কত আসছে, এই লাইনটাকে কেটে দিই, ফ্যাক্ট 2 এর ভ্যালু কত আসছে, এখান থেকে যেটা রিটার্ন করবে সেটাই তো এখানে এসে হোল্ড করবে, ফ্যাক্ট 2 এর ভ্যালু আসছে 2 ইনটু n এর ভ্যালু কত ছিল 3, n এর ভ্যালু কত ছিল 3, n এর ভ্যালুটা যখন 3 পেয়েছি আর এই যে যে 2 রেজাল্টটা, সেই 2 রেজাল্টটা এই ফ্যাক্ট 2 এর রেজাল্ট এইটা রিটার্ন হয়ে এখানে এসেছে, এটা কত পেয়েছি 6, তাহলে এই রেজাল্টটা কত আসছে 6। এবার এই যে যে 6টা, এই 6 n এর ভ্যালু কিন্তু আর হচ্ছে চেঞ্জ হবে না, কারণ কি এই যে আমি 6 পেয়ে গেছি, রেজাল্টটাকে রিটার্ন করবে কোথায় এখানে, এখানে যখন রেজাল্ট করলো এর আগে এই ফ্যাক্ট 3 কি আর কোনো জায়গা থেকে আসছে, আসছে, এই ফ্যাক্ট 3টা কোথা থেকে আসছে, এই যে f ডট ফ্যাক্ট 3, অর্থাৎ এই যে যে 6 ভ্যালুটা রেজাল্টটা, এই যে যে রিটার্নটা, এই 6 কে সে নিয়ে এখানে এসে বসাবে, অর্থাৎ এই যে যে প্রিন্টটা, সেই প্রিন্টটা আমরা 6 পেয়েছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার একটু ইয়ে করি, আপনার পুরাটাকে ক্লিয়ার করে আমি আরেকবার একটু ট্রেসিংটা বুঝাই এখানে। আচ্ছা, আমি ফ্যাক্ট 4 এর জন্য বুঝাই এখন, ঠিক আছে? ফ্যাক্ট 4, তো দেখেন আপনার ফ্যাক্ট 4 কে যখন কল করা হলো, ফ্যাক্ট 4 f ডট ফ্যাক্ট 4, এইটাকে যখনই কল করা হয়েছে তখনই কোথায় আসছে, এইটাই এই মেথডটাকে আসছে, আসার সঙ্গে সঙ্গে সে কি করবে, আপনার এই মেথডটাকে যখনই কল করা হয়েছিল n এর ভ্যালু কত ছিল 0, 0টাকে কেটে দিবেন ট্রেসিং করার সময় এবং 0 এর ভ্যালুটা বসাবেন 4, ওকে বসালাম। এবার কি রেজাল্ট আসছে, রেজাল্ট ইকুয়াল টু কত 0, কারণ কি এটাকে কেবল ডিক্লেয়ার করা হচ্ছে এবং যেহেতু ইন্টিজার টাইপ সেহেতু রেজাল্টের ভ্যালু কত আসছে 0। এবার এসে চেক করতেছে n কি 1 এর সমান না 1 এর সমান না, তাহলে এখন রেজাল্টের ভ্যালু কত হয়ে গেছে, এখানে কেটে দিবেন, কেটে দিয়ে রেজাল্টের ভ্যালু আসছে ফ্যাক্ট n-1, n এর ভ্যালু কত 4, 4 - 1 কত 3 ইনটু n, মানে কত ইনটু 4, এটা হচ্ছে এখন এর ভ্যালু আছে, এই যে এই লাইনে আছে। এবার দেখেন ফ্যাক্ট 3 এখান থেকে কল হয়েছে না, তার মানে কি পরবর্তী লাইনগুলো আমার কাছে এখন হোল্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব,
এখানে আবার কি হয়েছে, ফ্যাক্ট 3 কে কল করছে, এই মেথডের মধ্যে থেকেই এই মেথডকে কল করছে, একই মেথড থেকে এই মেথডকে কল করাকে বলা হয় রিকার্সিভ কল। মানে কত, কিন্তু ফ্যাক্ট 3, এই ফ্যাক্ট 3 কিন্তু f ডট ফ্যাক্ট 3 না, এটা কিন্তু এই মেথডের মধ্যে থেকে আবার মেথডকে কল করা হয়েছে। আমরা কিন্তু এখনো এই যে f এই অবজেক্টটার মধ্যেই আছি, এখানেই আছি এই লাইনে, মানে ফ্যাক্ট 3 তে আসলো। এবার আমার n এর ভ্যালু, যেহেতু মেথডকে কল করা হয়েছে, n এর ভ্যালু ছিল 0, এটা কেটে দিয়ে কত হইলো 3, এইভাবেই কেটে কেটে লিখবেন, ঠিক আছে। এরপরে আপনি আবার কি রেজাল্ট ইকুয়াল টু 0 ছিল, সেটা কেটে দিয়ে কত হবে, এটা যেহেতু n ইকুয়াল টু 1 না, তার মানে কত, রেজাল্টের মধ্যে গেছে n মাইনাস 1, n মাইনাস 1 এর ভ্যালু কত, n এর ভ্যালু 3, তাহলে হচ্ছে ফ্যাক্ট 2 হবে, n মাইনাস 1 2, তার সঙ্গে মাল্টিপ্লাই হবে 3। আচ্ছা, এখানে দেখেন আবার ফ্যাক্ট 2 কে কল করেছে, তাহলে এখান থেকে আমরা আবার কি করব, ফ্যাক্ট 2, তার মানে কি n ইকুয়াল টু 0 কেটে দিয়ে হবে 2, দেন হচ্ছে রেজাল্ট, আমি 8 দিয়ে বোঝাচ্ছি কারণ এখানে হচ্ছে জায়গা কম। তাহলে এখানে আমার কত ছিল 0, সেটা কেটে দিয়ে কত হবে ফ্যাক্ট 1 ইন্টু 2। এবার দেখেন ফ্যাক্ট 1, এবার ফ্যাক্ট 1 এ যখন আসছে রিটার্ন করবে কত, ফ্যাক্ট 1 কে যখন কল করবে তখন এটা তো এই অবস্থায় ছিল। এখন আপনার এখানে আমরা ধরি যে এখানে ফ্যাক্ট 1 কে কল করা হয়েছে, ফ্যাক্ট 1 কে যখন কল করা হয়েছে একইভাবে রেজাল্টের ভ্যালু 0 আর n ইকুয়াল টু 0 ছিল, সেটা কেটে 1 হয়েছে। এবার n এর ভ্যালু কি 1 এর সমান, হ্যাঁ সমান, তার মানে কি এখান থেকে রিটার্ন করবে কত, রিটার্ন করবে 1, তার মানে এই 1টা কোথায় আসবে, এখানে, এখানে যখন আসছে তখন আমার ভ্যালুটা কি আসছে, ফ্যাক্ট 1 এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 2, অর্থাৎ এই লাইনটা টোটালি কেটে যাবে, কেটে যে এই রেজাল্টের ভ্যালু এখন রিপ্লেস হয়ে 1 2 হয়েছে। 1 ইন্টু 2 এর ভ্যালু কত, 1 2 এর ভ্যালু হচ্ছে আপনার 2, এই 2টা কোথা থেকে কল হয়েছিল, ফ্যাক্ট 2 যেখানে কল হয়েছিল, অর্থাৎ এই 2টা সে রিটার্ন করে নিয়ে এখন কোথায় চলে আসবে, ফ্যাক্ট 2 তে। তাহলে ফ্যাক্ট 2 তে এসে এখানে এখন ভ্যালু কত হয়েছে, 2 ইন্টু 3, অর্থাৎ এটার ভ্যালু কত হয়েছে 6। তাহলে এই 6টাকে আমরা বসালাম, এই লাইনটা না কাটলেও হয় যেহেতু আপনি ক্যালকুলেশন দেখাচ্ছেন, ঠিক আছে, এই লাইনটা এখানে না কাটলেও হবে। আচ্ছা 6, এবার এই 6টা আবার কোথা থেকে এসেছে, এই 6টা ফ্যাক্ট 3 যেখান থেকে কল হয়েছিল আমরা আবার সেখানে ফিরে যাব, এখানে, মানে কি এই লাইনটা কেটে যাবে, এখন হচ্ছে কত হবে আপনার 6 ইন্টু 4, কত 24। তাহলে এই যে 24টা, এই 24টা কোথা থেকে এসেছে, ফ্যাক্ট 4, তার মানে কি এটা কত, রিটার্ন 6 করবে রিটার্ন, এখানে কত করবে রিটার্ন 24। আচ্ছা, রিটার্ন তো সমান সমান না, এটা তো রিটার্ন ভ্যালুই করতেছে, তার মানে রিটার্ন এখান থেকে রিটার্ন করছিল কত 2, এখান থেকে রিটার্ন করছে 6, রিটার্ন করছে কোথায়, ফ্যাক্ট 3 তে, ফ্যাক্ট 3 তে এসে আবার কি করতেছে, রিটার্ন করতেছে 24। এই 24 কোথায় রিটার্ন হবে, এটা তো এফ, এই এই যে অবজেক্ট থেকে এসেছিল, কারণ এর তো আর উপরে অন্য কোনো কিছু নাই। যদি আমাদের ফ্যাক্ট 4 থেকে আসতো তাহলে ফ্যাক্ট 4 এ রিটার্ন করতো, তো অবজেক্ট থেকে রিটার্ন হয়েছে। অবজেক্টটার কোথায় আছে, অবজেক্টটা কল হয়েছিল এখান থেকে, এই অবজেক্টের মেথডটা কল হয়েছিল এখান থেকে, তার মানে কি এখানে এখন আমার ভ্যালু কত আসছে, এই টোটাল টুকের ভ্যালু কেটে যে এখানে আসছে হচ্ছে আমার 24, এই 24ই এখানে প্রিন্ট হয়েছে, ফ্যাক্টোরিয়াল অফ 4 ইজ 24। ঠিক একইভাবে এই যে আপনার যে কোনোটা যদি আসে, আপনার যদি ট্রেসিং করে দেখাইতে বলে রিকারশন, তাহলে এইভাবে দেখাবেন, যদি কোড দেওয়া থাকে তাহলে তো ভালো, যদি সেই কোডের থেকে শুধু ট্রেসিং করলেন, আর যদি কোড এভাবে দেওয়া না থাকে তাহলে আপনাকে বলা হইতে পারে যে ধরেন কথার কথা যে ফ্যাক্টোরিয়াল 5 বের করতে, যেখানে হচ্ছে আপনার দুইটা ক্লাস ক্রিয়েট করতে হবে, একটা ফ্যাক্টোরিয়াল ক্লাস থাকবে এবং একটা রিকারশন ক্লাস থাকবে, এবং রিকারশন ক্লাস থেকে ফ্যাক্টোরিয়াল ক্লাসকে কল করতে হবে। তাহলে এক্সাম্পলটা আপনি দেখাবেন, দেখানোর পরে যদি বলে যে আপনার ট্রেসিং করে দেখাইতে হবে, তাহলে ঠিক একইভাবে এরকম আপনি ট্রেসিং করে দেখাবেন, ঠিক আছে। আশা করি আপনার রিকারশনটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তারপরে কোথাও না বুঝলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি রিকারশনের আরেকটা এক্সাম্পল। দেখেন আপনার এখানে ক্লাস আরইসি টেস্ট একটা আছে, দেন হচ্ছে ভ্যালুর মধ্যে আমরা হচ্ছে কি করছি, একটা ইন্ট ভ্যালু এখানে দেখতেই পাচ্ছি যে একটা হচ্ছে আমাদের অ্যারে টাইপের কিছু একটা হচ্ছে, দেন হচ্ছে আমরা আরইসি টেস্ট রিকারশন টেস্ট, তার মধ্যে আমরা কি করতেছি, ইন্ট আই রিকারশন টেস্টের মধ্যে দেখেন এটা যেহেতু রিকারশন টেস্ট ক্লাসের নামেই আছে, তার মানে কি এটা আমাদের কনস্ট্রাক্টর, এটা আমরা অলওয়েজ খেয়াল করব কোনটা কনস্ট্রাক্টর কোনটা মেথড, একই নাম দেখে আমরা হচ্ছে আর কি দুইটার মধ্যে মিক্সড আপ করব না। যদি আমাদের মেথড হয় তাহলে মাস্ট বি তার একটা রিটার্ন টাইপ থাকবে, আর যদি আমাদের মেথড না হয় তাহলে হচ্ছে সেটা আমাদের ক্লাসের নাম, যেটা সেই ক্লাসের নামেই থাকবে, কোনো রিটার্ন টাইপ থাকবে না, যেটা আমরা অলরেডি জানি যে ক্লাস এবং আমাদের মেথডের বা কনস্ট্রাক্টর এবং মেথডের মধ্যে পার্থক্য আমরা অলরেডি জানি। আচ্ছা, এখানে কি করছে, ভ্যালুস, এই ভ্যালুসের ভ্যালুটা একটা অ্যারেকে এখানে ডিক্লেয়ার করতেছে, কি দিয়ে ডিক্লেয়ার করতেছে, আমরা আই এর ভ্যালু যেটা কল করতেছি রিকারশন 2 থেকে আমরা কল করতেছি, দেন হচ্ছে কি করতেছে ভয়েড, দেখেন এখানে রিটার্ন টাইপ কি ভয়েড, প্রিন্ট অ্যারে, অ্যারেকে প্রিন্ট করবে
কোন অ্যারে কি প্রিন্ট করবে, আই এর মধ্যে আমরা যাকে পাঠাবো, আইটা কি আই ইকুয়াল টু 0, যদি 0 হয় তাহলে রিটার্ন করবে, যদি 0 না হয় তাহলে প্রিন্ট অ্যারে i-1 পর্যন্ত, i-1 পর্যন্ত সে প্রিন্ট করবে। দেখেন এখানে হচ্ছে i-1 পর্যন্ত প্রিন্ট করতেছে, ভ্যালু i-1 পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন আমরা এখান থেকে রিকারশন 2, আমরা এটা আমাদের মেইন ক্লাস এবং আমরা রিকারশন একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, আমরা অ্যারে সাইজ কত দিচ্ছি 10। তার মানে কি আমি যখন অবজেক্ট ক্রিয়েট করব তখন কিন্তু আমার অ্যারেটা ক্রিয়েট হচ্ছে, তার আগ পর্যন্ত অ্যারেটা শুধু ডিক্লেয়ার হচ্ছে। আচ্ছা, অ্যারেটা ক্রিয়েট হইলো 10 সাইজের এবং ইন্ট আই একটা ভেরিয়েবল নিলাম। এবার আমরা কি করতেছি, i0 থেকে শুরু করে 10 পর্যন্ত চালাবো, অর্থাৎ মানে 0 থেকে 9 পর্যন্ত চলবে, 10 যখন হয়ে যাবে তখন ইয়ে করবে, পাস করে যাবে। এবং আমাদের অবজেক্ট ডট প্রিন্ট অ্যারে আমরা এখানে কি করতেছি, এই যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি তার প্রিন্ট অ্যারে মেথডটাকে কল করতেছি, সে আমার অ্যারেটাকে প্রিন্ট করে দিবে। অর্থাৎ এখানে মেইনলি কি হচ্ছে, রিকারশনের মাধ্যমে আমরা হচ্ছে একটা অ্যারেকে ডিক্লেয়ার করতেছি, দেন অ্যারেকে ক্রিয়েট করতেছি, আবার অ্যারেকে প্রিন্ট করতেছি। এখানে দেখেন আমাদের এনক্যাপসুলেশনও কিন্তু হচ্ছে, যে অ্যারেটাকে কিভাবে ক্রিয়েট করা হচ্ছে বা কিভাবে আমরা ম্যানিপুলেট করতেছি এটা কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে রেখে দিয়েছি, আমরা শুধুমাত্র এই যে রান্নার ক্লাসটা সেটা দিয়ে রান করতেছি। আচ্ছা, এবং দেখেন এখানে কি করতেছি, এখানে যখন মেথডটাকে কল করা হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে বুঝি, এখান থেকে শুরু করে আপনার এই পর্যন্ত কিন্তু হচ্ছে এই ফর ইয়েটা চলতেছে। আচ্ছা, যাই হোক, মানে এখন দেখেন আমরা ob.value প্রত্যেকবার আমরা দেখেন একটা করে অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের মধ্যে ভ্যালুটাকেও বসায় দিচ্ছি। প্রতিবার আমরা অবজেক্টের এই যে ইয়েটা ভ্যালুটাকে প্রতিবার হচ্ছে আমরা এখানে পাস করে দিচ্ছি, ঠিক আছে। অবজেক্ট ডট ভ্যালুস, দেখেন এই যে এই ভ্যালুস, দেখেন প্রতিবার কিন্তু আমরা একটা যে নতুন আর কি অ্যারে ক্রিয়েট করতেছি, অ্যারের মধ্যে আমরা ভ্যালুটাকে হচ্ছে অ্যাসাইন করতেছি। তো দেখেন এই যে আমরা ফার্স্টে কি হইলো, আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম, ইন্ট আই দিলাম। এবার এখানে কি হচ্ছে, অবজেক্ট ডট ভ্যালুস আই, অর্থাৎ এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেই অবজেক্টের ভ্যালু, এই ভ্যালুর আই ভ্যালুটাকে আমরা কি করতেছি এখানে বসাচ্ছি। বসানোর পরে কি করতেছি, তারপরে লুপে যে কি করতেছি, আই এর ভ্যালু 1 বাড়তেছে, অর্থাৎ এখানে ফার্স্টে 0 ভ্যালু 0, তারপরে 1 1 2 2 একইভাবে দিচ্ছি। ফাইনালি যে আমরা কি করতেছি, অবজেক্টটাকে প্রিন্ট করতেছি। তো দেখেন যতক্ষণ আই না হচ্ছে ততক্ষণ কি করতেছে, সে প্রিন্ট অ্যারে মেথডটার ভ্যালুকে এক এক করে কমায় কমায় প্রিন্ট করতেছে। তাহলে আই যতক্ষণ 0 না হচ্ছে, তাহলে আই এর ভ্যালু হচ্ছে আমার ফার্স্টে কত ছিল, আই এর ভ্যালু ফার্স্টে ছিল হচ্ছে আমার এখানে যে পর্যন্ত আসছে, আই এর ভ্যালু এখানে কত পাচ্ছি 10, তাহলে আমার ফার্স্টে ছিল কত 10, এখন কি করছে 10 কি 0 সমান না, সমান না, তার মানে কি আই এর ভ্যালু 1 কমাচ্ছে 9। এবার হচ্ছে প্রিন্ট করতেছে কাকে, প্রিন্ট অ্যারে আই 9, 9 এর ভ্যালুটাকে সে পাচ্ছে, পাওয়ার পরে ঠিক একইভাবে আসতেছে, আসার পরে এখান থেকে দেখেন আবার যখন কল করা হচ্ছে i-1, তার মানে কি এই মেথডটাকে আবার কল করতেছে, এখন i-1 মানে কত 9 9, এখনো কিন্তু আবার কোনো কিছু প্রিন্ট পর্যন্ত আসতেছে না, সে আবার মেথডকে কল করতেছে, কাকে কল করতেছে, প্রিন্ট অ্যারেকে কল করে সে আবার কি করতেছে, এখন 8 তারপরে 7, এই করতে করতে যখন আপনার 0 যাচ্ছে, 0 করলে রিটার্ন করতেছে, 0 করলে কি করতেছে, এখান থেকে রিটার্ন করতেছে, কাকে রিটার্ন করতেছে, এই ভ্যালুটাকে, এবং সেই ভ্যালুটাকে আপনার প্রিন্ট করে দিচ্ছে। এই জন্য হচ্ছে আপনার দেখেন 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে। এখন বলতে পারেন স্যার লুপ দিয়েই তো করতে পারি, এটা এইভাবে করার কি দরকার? তো আসলে লুপ দিয়ে করা যায়, কিন্তু এখানে হচ্ছে আমরা মেইনলি যে রিকারশনটা যে এখানে হচ্ছে সেই জিনিসটাকেই আমরা এখানে বুঝছি, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে যদি কোথাও কনফিউশন থাকে ক্লাসে জিজ্ঞেস করবেন, এবং হচ্ছে আপনি এই জিনিসটাকে আপনি লাইন বাই লাইন রান করে করে দেখবেন, ঠিক আছে। আপনার হচ্ছে ডিবাগ নামে একটা অপশন আছে নেটবিনসে, ওই ডিবাগটাকে ওপেন করে আপনি মানে প্রতিটা স্টেপে কোথা থেকে কোথায় যাচ্ছে এই জিনিসটাকে হচ্ছে দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আপনার হচ্ছে পরীক্ষায় আসে যে আপনার হচ্ছে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে এবং রিকারশন দিয়ে অ্যারেটাকে প্রিন্ট করে দেখাতে হবে, তাহলে কিন্তু লুপ দিয়ে প্রিন্ট করলে হবে না, আপনার তখন এই যে রিকার্সিভ কলের মাধ্যমে প্রিন্ট করে দেখাতে হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল, আর খুব বেশি নাই, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট হচ্ছে আমাদের যেহেতু বেশ কিছু ল্যাকিংস হয়ে গেছে, তো আমরা একটু কষ্ট করে এটা দেখে নিব, ঠিক আছে। দরকার হলে আপনারা পার্ট বাই পার্ট ফার্স্ট এর হচ্ছে কিছু লেকচার ধরেন 5টা স্লাইড পর্যন্ত বা 6টা স্লাইড পর্যন্ত দেখলেন, তারপরে পজ করে রাখলেন, পরবর্তীতে আবার দেখলেন, এভাবে হচ্ছে দেখবেন। আচ্ছা, অ্যাক্সেস কন্ট্রোল ইন জাভা। তো দেখেন জাভার এটা আমরা অলরেডি জানি যে প্রাইভেট পাবলিক এগুলোর মাধ্যমে অ্যাক্সেস কন্ট্রোল করি, অ্যাজ ইউ নো এনক্যাপসুলেশন লিঙ্কস ডেটা with the code that manipulates it. However, encapsulation provide another important attribute, access control. এটা কি করে, through encapsulation you can control what parts of a program can access the members of a class. By controlling access you can prevent misuse. মানে কি আমি যদি প্রাইভেট করে দিই তাহলে হচ্ছে সেইটার ভ্যালু চেঞ্জ করা যাবে না। অ্যাক্সেস মডিফায়ার প্রোভাইড দ্য rest of the members type specification that is
ইট মাস্ট বিগিন ইন মেম্বার্স ডিক্লারেশন স্টেটমেন্ট, হিয়ার ইজ অ্যান এক্সাম্পল। এখানে হচ্ছে পাবলিক ইন্ট আই, পাবলিক প্রাইভেট ডাবল জে। তো এইটাকে যদি আমাদের প্রাইভেট একটা মেথডকে ইয়ে করছি, প্রাইভেট ইন্ট মাই মেথড, তো এইটার মাধ্যমে হচ্ছে আমরা কি করতেছি, এইটা আর এটাকে আমরা প্রাইভেট করে রাখতেছি, অ্যাক্সেস করা যাচ্ছে না। দেখেন এটা আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি। এখানে ক্লাস টেস্ট আমাদের দেখেন ইন্ট এ, এটা হচ্ছে আমাদের ডিফল্ট অ্যাক্সেস, অর্থাৎ এটা ডিফল্ট অ্যাক্সেস বলতে আর কি পাবলিকই মোটামুটি ইয়ে করা যাবে, সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। পাবলিক ইন্ট বি, এটা আমার পাবলিক অ্যাক্সেস, সবাই অ্যাক্সেস করতে পারবে। এখানে এখানে কিছু এক্সেপশন আছে, সেই জিনিসগুলো আমরা যদি আমাদের কোনো উদাহরণে আসে আমরা অবশ্যই দেখব। দেন প্রাইভেট ইন্ট সি, এটা প্রাইভেট অ্যাক্সেস, এটা অ্যাক্সেস করা যাবে না। এন্ড হচ্ছে আমরা ভয়েড স্ট্যাটিক, এখানে আমরা সরি ভয়েড সেট সি, আমরা হচ্ছে সি কে সেট করার জন্য হচ্ছে একটা ইয়ে নিচ্ছি, সি এর ভ্যালুটাকে সেট করার জন্য, এন্ড হচ্ছে আমরা গেট সি, সি এর ভ্যালুটাকে আবার রিটার্ন পাওয়ার জন্য একটা ইয়ে নিচ্ছি। দেখেন আপনার ডিফল্ট এবং পাবলিক এই দুইটাকে আপনি ডিরেক্টলি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করেই অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু আপনি সি যেহেতু প্রাইভেট, এইটাকে আপনি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন, এর জন্য আপনার গেট এবং সেট মেথড সেট করতে হবে, মানে লিখতে হবে। আপনি সেট মেথডের মাধ্যমে সি এর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারবেন এবং গেট মেথডের মাধ্যমে সি এর ভ্যালুটাকে আপনি রিটার্ন পাবেন, ঠিক আছে? তো আপনি একদম অবজেক্ট ক্রিয়েট করেই ডিরেক্ট সি কে কল করে আপনি এটাকে করতে পারবেন। আপনি এখানে ধরেন আপনি সি এর নাম অন্য কিছু দিচ্ছেন, মনে করেন এজ, তো আপনি সেট সি মেথডের মাধ্যমে ওই এখানে যে এজ ইকুয়াল টু সি ইকুয়াল টু আই যদি করে দেন, তাহলে আই এর যে ভ্যালুটা আসবে সেটা সেট হবে। এর মাধ্যমে হচ্ছে আপনি কি করতেছেন, যে আপনি এই প্রাইভেট আপনার একটা প্রপার্টি ছিল বা প্রাইভেট একটা আপনার ভেরিয়েবল ছিল, সেই ভেরিয়েবল ভ্যালুটাকে আপনি চেঞ্জ করতেছেন। এখানে দেখেন টু অ্যাক্সেস টেস্ট পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, এই মেইন ক্লাস এবং মেইন ক্লাস থেকে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম টেস্ট ক্লাসের, এবং অবজেক্ট এ এর ভ্যালু বি এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারতেছি, বাট আমি অবজেক্ট সি যখনই দিব, আপনারা এটা লিখে দেখবেন, এটা কমেন্ট আউট করে দেওয়া। তো এটা কমেন্টটাকে যদি আমরা উঠাই দিই, দেন আমরা যদি এটাকে রান করি তাহলে একটা এরর পাবো, কারণ কি আমি সি আমার প্রাইভেট, সি কে আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমি যদি সেট সি দিয়ে 100 প্রেস করি, তার মানে কি এই 100টা এখানে গেছে এবং এই 100টা সি এর মধ্যে সেট হয়ে গেছে, এবং আমি যদি ফাইনালি প্রিন্ট দিই গেট সি, কারণ কি গেট সি যখন আমি দিলাম তার মানে কি আমার সি এর যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করবে, দেখেন ওবি ডট গেট সি, অর্থাৎ এই মেথডটা আমার সি এর ভ্যালুটাকে রিটার্ন করবে, আমি তখন পাবো। অর্থাৎ এখানে আমি ফাইনালি পাবো আউটপুট যে এ এর ভ্যালুটাকে পাবো 10, বি এর ভ্যালু 20 এবং সি এর ভ্যালু আমি 100 পাবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমরা এই যে স্ট্যাটিক করি বা আমরা সব জায়গায় স্ট্যাটিক লিখি, স্ট্যাটিক জিনিসটা আসলে কি, বা স্ট্যাটিকটা আমরা কেন লিখি, যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, তো স্ট্যাটিক জিনিসটা কি? দেখেন এ ক্লাস মেম্বার দ্যাট ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি অফ এনি অবজেক্ট ডিক্লেয়ার ইউজিং দ্য স্ট্যাটিক কিওয়ার্ড। তো আপনার যখন স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে কোনো মেথড বা অবজেক্ট বা কোনো কিছুকে যদি আপনি ডিক্লেয়ার করেন, তাহলে সেটা আপনি যে কোনো জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি ভাবে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ সেটা গ্লোবালি আপনি অ্যাক্সেস করতে পারবেন কোডের যে কোনো জায়গা থেকে। অ্যাক্সেস উইদাউট ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ এ ক্লাস, তো আপনি সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট না করেও সেই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারবেন। শেয়ার বাই অল ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস, নো সেপারেট কপিজ, কোনো কপি আপনার ইয়ে করা লাগবে না, ক্রিয়েট করা লাগবে না। কমন এক্সাম্পল আপনার মেইন মেথডটা দেখেন, আপনি মেইন মেথডটা আপনার জাভার মধ্যে লেখা আছে, বাট আপনি সেই ক্লাসটাকে কি কোথাও ডিক্লেয়ারও করেন না, ইম্পোর্টও করেন না, বাট আপনি মেইন মেথডটাকে ইউজ করতে পারেন, কারণ কি সেটা স্ট্যাটিক। দেন স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্ট অ্যাজ গ্লোবাল ভেরিয়েবল শেয়ার্ড বাই অল ইনস্ট্যান্স, মানে আপনার একটা ফোল্ডার বা আপনার একটা আপনি প্যাকেজ ক্রিয়েট করলেন, সেই প্যাকেজের মধ্যে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন যদি সেটা স্ট্যাটিক ভেরিয়েবল বা গ্লোবালি ডিক্লেয়ার করা থাকে। গ্লোবালি ডিক্লেয়ার বলতেই স্ট্যাটিক ভেরিয়েবল বলতেছে সেটাকে। অনলি ওয়ান কপি এক্সিস্ট ফর অল অবজেক্ট, সব আপনার যতগুলো অবজেক্ট ক্রিয়েট করবেন, ধরেন আপনার কোনো একটা ক্লাসে আপনার স্ট্যাটিক কোনো একটা ভেরিয়েবল আছে, এবার আপনি ধরেন 100টা অবজেক্ট ক্রিয়েট করলেন, আপনি ধরেন 55 নম্বর অবজেক্ট থেকে, ধরেন আপনার এখানে লেখা স্ট্যাটিক ইন্ট এ, এবার আপনি 55 নম্বর অবজেক্ট ধরেন ওবিজে 55.a ইকুয়াল টু করলেন 55, এবার আপনি ওবিজে ধরেন 60.a ইকুয়াল টু করলেন 60, তখন কিন্তু আপনার এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা এর আগে কি দেখছি, যে এর আগে দেখছি যে আমি যতগুলো অবজেক্ট ক্রিয়েট করতেছি, প্রত্যেকটা অবজেক্টের জন্য তার মধ্যে যতগুলো ভেরিয়েবল আছে প্রত্যেকটা ভেরিয়েবলের একটা করে কপি ক্রিয়েট হচ্ছে। মানে আমি এর মধ্যে যদি আমি অবজেক্ট 55 এর এ কে যদি চেঞ্জ করি, অবজেক্ট 60 এর এ কিন্তু আমার চেঞ্জ হইতো না, বাট আমি যদি স্ট্যাটিক করা থাকে আমার এই অবজেক্টটাকে, তাহলে কিন্তু আমি যে কোনো জায়গা থেকে যদি আমি চেঞ্জ করি, তাহলে কিন্তু আপনার সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এর ভ্যালুটা আপনি যদি এখন প্রিন্ট দেন তাহলে আপনি 60 পাবেন, আপনি 55 পাবেন না।
ঠিক আছে, আপনি যে কোনো অবজেক্ট থেকেই যদি এর ভ্যালুটাকে প্রিন্ট দেন তাহলে কিন্তু আপনি ওই এর ভ্যালুটা ফাইনাল মানে লাস্ট যেটা চেঞ্জ করা হয়েছিল ওইটাই পাবেন। স্ট্যাটিক মেথডও সেম, ডিরেক্টলি কল অ্যানাদার স্ট্যাটিক মেথড, ডিরেক্টলি অ্যাক্সেস স্ট্যাটিক ভেরিয়েবল অ্যান্ড ক্যান নট ইউজ দেয়ার অর সুপার, দিস অর সুপার। তো এখানে হচ্ছে দিস অর সুপার মানে আপনি হচ্ছে এটা আমরা ইনহেরিটেন্স পরে আরো ভালো বুঝতে পারবো দিস কোথায় ইউজ করা হয়, সুপার কোথায় ইউজ করা হয়। ঠিক আছে, দিস হচ্ছে আপনি যখন আপনার নিজের ক্লাসের মধ্যে থাকবেন বা নিজের কোনো, আমরা দিসটা অলরেডি দেখছি, আমরা যখন হচ্ছে মেথড গুলো লিখছিলাম মিড টার্মের আগে, তখন দিস দিয়ে হচ্ছে আমরা ওই ক্লাসের যদি সেম নাম হইতো তাহলে ওই ক্লাসের আর কি ভেরিয়েবলটাকে আমরা দিস দিয়ে ডিফাইন করতাম। আর সুপার আমরা যখন ইনহেরিটেন্স করবো তখন বুঝতে পারবো যে আমাদের যখন আপার ক্লাসের থেকে আমরা কোনো কিছুকে বা সুপার ক্লাস থেকে কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবো তখন সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হবে। স্ট্যাটিক ব্লক, এটা কি ইউজ ফর ইনিশিয়ালাইজিং স্ট্যাটিক ভেরিয়েবল এক্সিকিউট ওয়ান্স when the class is first loaded. Okay, and use cases, তো এখানে কি কি ইউজ কেসেস আছে, শেয়ার্ড ইউটিলিটি ফাংশন এক্সাম্পল math.sqrt, যেমন ম্যাথ একটা ক্লাস, এটাকে যদি আমরা ইম্পোর্ট করে এখানে স্কয়ার রুট নামে একটা মেথড আছে, তো আমরা math.square root কে যখন আমরা কল করব এখানে কিন্তু আমার সেই ক্লাসটা কোথায় আছে বা কিভাবে আছে আমার কিন্তু সেটা দেখার দরকার হচ্ছে না, আমরা math.square root দিয়ে সেই স্ট্যাটিক মেথডটাকে কিন্তু আমরা নিতে পারবো। কমন ডেটা শেয়ার্ড অ্যাক্রস, মানে আপনার ধরেন আপনার অনেকগুলো অবজেক্ট আছে, অনেকগুলো অবজেক্টের মধ্যে আপনি একটা কাউন্ট করতে চাচ্ছেন, যে কোনো একটা কাউন্ট, যেখানে কোনো একটা চেঞ্জ হবে, কতবার চেঞ্জ হয়েছে, টোটাল যতগুলো অবজেক্ট আছে তার মধ্যে ধরেন এর ভ্যালুটা কতবার চেঞ্জ হয়েছে এটাকে আপনি কাউন্ট করবেন। ঠিক আছে, আপনি একটা স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে নিলেন এবং তার মধ্যে আপনি কাউন্টটা করবেন, তাহলে কি আপনার যতগুলো ভেরিয়েবল আছে প্রত্যেকের মধ্যে কিন্তু ওই কাউন্টটা তখন কাজ করবে। ঠিক আছে, এবার দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে হচ্ছে ইউজ স্ট্যাটিক একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে আমার স্ট্যাটিক ইন্ট, এবার দেখেন যে স্ট্যাটিকটা কি ডিক্লেয়ার করা হয়েছে, স্ট্যাটিক ইন্ট a = 3, স্ট্যাটিক ইন্ট b নামে একটা ডিক্লেয়ার করা হয়েছে, এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে। এবার দেখেন আপনার স্ট্যাটিক ভয়েড মেথ নামে একটা হচ্ছে আমরা স্ট্যাটিক মেথড যেটা রিটার্ন টাইপ ভয়েড এবং সেটার টাইপটা কি স্ট্যাটিক। তো আমরা যখন স্ট্যাটিক করি তার আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা লিখি, বাট আমরা যদি স্ট্যাটিক না করি তাহলে লেখা লাগে না। তো দেখেন আমরা এক্স ওয়াই এক্স এ বি এই তিনটা জিনিসকে আমরা প্রিন্ট করতেছি, এক্সটা হচ্ছে আমার একটা এই মেথডের মধ্যে কোনো একটা ভ্যালু আসতেছে। আচ্ছা, এরপরে দেখেন স্ট্যাটিক একটা হচ্ছে আমার মেথড, যেটা কি এই মেথডটা হচ্ছে আমার কি করতেছে system.out.println, এর মধ্যে হচ্ছে স্ট্যাটিক ব্লক ইনিশিয়ালাইজ, যার মধ্যে আমরা কি করতেছি b = a * 4। দেখেন স্ট্যাটিক মেথডটাকে কিন্তু মানে স্ট্যাটিক ব্লকটাকে কিন্তু আপনার এইভাবে ইনিশিয়ালাইজ করা যায়, যে স্ট্যাটিক নামে আপনি একটা ব্লককে এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারেন। দেখেন স্ট্যাটিক ব্লক থেকে এটা কিন্তু কোনো হচ্ছে ক্লাসও না, মানে কোনো মেথড না, কোনো কিছু না, আমরা জাস্ট স্ট্যাটিক ব্লক ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে কিন্তু a b মানে যে যত কিছু স্ট্যাটিক আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো, b = a * 4 এটা আমরা করতে পারতেছি। এবং দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, আমরা মেইন ক্লাস থেকে কি করতেছি, এই মেথডটাকে কল করতেছি, এই মেথডটা কি স্ট্যাটিক মেথডটাকে ডিরেক্টলি কল করতে পারতেছি, কল করে কিন্তু আমরা এই যে 42 কে এখানে হচ্ছে ইয়ে করতে পারতেছি। এবার দেখেন আর x এর ভ্যালু কত 42 পাঠিয়েছি, পাঠানোর পরে সেই 42 কে কিন্তু আমি এখানে ডিরেক্টলি যে কল করছিলাম এবং সে কিন্তু আমাকে প্রিন্ট করে দিল। এবার দেখেন এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা আমার 13, বি এর ভ্যালু কত, কোনো কিছু বসিয়েছিলাম না, কিন্তু এটা আমি স্ট্যাটিক ব্লক থেকে কিন্তু কল করে এখানে লিখতে পারছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার হচ্ছে স্ট্যাটিকটা কাজ করে। আউটসাইড দ্য ক্লাস ইন হুইচ দে আর ডিফাইন্ড, স্ট্যাটিক মেথড আর ভেরিয়েবল ক্যান বি ইউজড ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম এনি অবজেক্ট, যে কোনো অবজেক্ট থেকে এটাকে আর কি অ্যাক্সেস করা যায়। টু ডু সো ইউ নিড অনলি স্পেসিফাই দ্য নেম অফ দেয়ার ক্লাস ফলোড বাই দ্য ডট অপারেটর দিয়ে, দেখুন ক্লাস নেম ডট মেথড, মানে জাস্ট ডট অপারেটর দিয়ে সেই মেথডটাকে আপনার যে ক্লাসেরই মেথড হোক না কেন সেটা যদি স্ট্যাটিক মেথড হয় যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখেন আমরা এই যে অবজেক্ট ক্রিয়েট না করেই কিন্তু আমরা এই মেথডটাকে ইয়ে করতে পারতেছি, কল করতে পারতেছি। কারণ কি আমার হচ্ছে এটা আমার একটা স্ট্যাটিক মেথড। ঠিক আছে, আচ্ছা, ফর এক্সাম্পল ইফ ইউ উইশ টু কল এ স্ট্যাটিক মেথড ফ্রম আউটসাইড অফ ইটস ক্লাস ইউ ক্যান ডু ইউজিং দ্য ফলোইং জেনারেল ফর্ম, ক্লাস নেম ডট মেথডের নাম, এটা দিয়ে আপনি হচ্ছে এটাকে কল করতে পারেন। ঠিক আছে, এখানে সেমিকোলন হবে। আচ্ছা, দেখেন এখানে আমরা আরেকটা উদাহরণ দেখি, স্ট্যাটিক ডেমো, আমার a আর b দুইটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল, এবার হচ্ছে স্ট্যাটিক ভয়েড কল মি, আমরা একটা স্ট্যাটিক মেথড এখানে ক্রিয়েট করছি স্ট্যাটিক ডেমো নামে একটা ক্লাসের মধ্যে, আর স্ট্যাটিক বাই নেম আমরা হচ্ছে একটা ক্লাস, আলাদা ক্লাস যেটা আমাদের রানার ক্লাস বা মেইন ক্লাস। দেখেন স্ট্যাটিক ডেমো ডট কল মি, আমরা কিন্তু এই ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, অবজেক্ট ক্রিয়েট না করেই কিন্তু আমরা কল মি এই মেথডটাকে ইয়ে করছি, এবং দেখেন এই যে স্ট্যাটিক ডেমো ডট বি
এখানে দেখেন এখানে কিন্তু আমরা এর কোনো অবজেক্ট ক্রিয়েট করিনি, আমরা জাস্ট ক্লাসের নাম দিয়ে সেটাকে নিতে পারতেছি। কারণ কি আমার যে জিনিসগুলো স্ট্যাটিক থাকবে সেই ক্লাসের নাম দিয়ে আমি অবজেক্ট ক্রিয়েট না করেই কিন্তু এটা যে কোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবো এবং আউটপুট হবে যে এখানে কত 42 এবং 99 এই দুইটাই কিন্তু চলে আসছে। ঠিক আছে, এন্ড আমরা মোটামুটি লাস্টের দিকে চলে আসছি। আমাদের ফাইনাল একটা কিওয়ার্ড ছিল। এই ফাইনাল কিওয়ার্ডটা আমরা জানি যে এটা আমরা যখন কোনো কিছুকে ফাইনাল করব সেটাকে আমরা আর অ্যাক্সেস করব না। দেখেন দ্য ফাইনাল কিওয়ার্ড ইন জাভা ইউজড অ্যাজ নন অ্যাক্সেস মডিফায়ার। এটা কি নন অ্যাক্সেস মডিফায়ার, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। অ্যাপ্লিকেবল অনলি টু এ ভেরিয়েবল, এ মেথড অর এ ক্লাস। নন অ্যাক্সেস মডিফায়ার যেটা হচ্ছে আপনার কোথায় ভেরিয়েবল, মেথড বা ক্লাসে ইউজ করা হয়। তো ইট ইজ ইউজ টু রেস্ট্রিক্ট এ ইউজার ইন জাভা। তো মানে ইউজার যেন আর কোনো কিছু চেঞ্জ করতে না পারে। আমরা যদি কোনো কিছুকে ফাইনাল করে দিই তাহলে ইউজার আর এটাকে চেঞ্জ করতে পারবে না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। দ্য ফলোইং আর ডিফারেন্ট কনটেক্সট হোয়ার দ্য ফাইনাল ইজ ইউজড। ফাইনাল ভেরিয়েবল টু ক্রিয়েট কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আমরা কোনো কনস্ট্যান্ট যখন দিব সেই কনস্ট্যান্টকে আমরা ফাইনাল করে দিব। যেমন হচ্ছে আমরা পাই এর ভ্যালু কত 3.1416, আমরা ফাইনাল পাই মানে ফাইনাল ইন্ট পাই ইকুয়াল টু হচ্ছে আমরা 3.1416 করে দিলাম। তার মানে কি ফাইনাল হয়ে গেল। ফাইনাল মেথড কি, যে মেথড যদি আপনি কোনো মেথডকে ফাইনাল করেন সেই মেথডটাকে আর ওভাররাইডিং করা যাবে না। আর হচ্ছে ফাইনাল ক্লাস ওভাররাইডিং বলতে সেই মেথডের মধ্যে আর কি কোনো চেঞ্জ করা যাবে না। আর ফাইনাল ক্লাস কি আপনার হচ্ছে কোনো ইনহেরিটেন্স সেটা থেকে আর তৈরি করা যাবে না। আমরা ইনহেরিটেন্স পড়ার সময় এটা ভালোভাবে দেখবো যে আমি ক্লাসকে হচ্ছে ফাইনাল করে দিলাম, সেটা থেকে ইনহেরিটেন্স আর কি মেক করা যাবে না। এখানে দেখেন একটা মেইন ক্লাস করছি ফাইনাল ইন্ট এক্স। এখন দেখেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন অবজেক্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করছি এই ক্লাসেরই। এবার অবজেক্ট ডট এক্স, এই এক্সটাকে আমার ফাইনাল করা, কিন্তু আমি 25 এখন 10 এর পরিবর্তে 25, এটা একটা এরর দিবে। কারণ কি ফাইনাল ভেরিয়েবলকে চেঞ্জ করা যায় না। আমি যদি এখানে অবজেক্ট ডট এক্স দিই, এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই তাহলে এটাকে হচ্ছে এক্স এর ভ্যালু 10 কেই প্রিন্ট করবে। বাট আমি যদি কমেন্ট আউট না করি তাহলে একটা এরর জেনারেট করবে, কারণ এটাকে আমি আর চেঞ্জ করতে পারবো না। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখি নেস্টেড এন্ড ইনার ক্লাস। তো এখানে হচ্ছে আমাদের কি আছে, নেস্টেড ক্লাস বা ইনার ক্লাস, মানে একটা ক্লাসের মধ্যে আমরা কিভাবে একটা ক্লাসকে ডিক্লেয়ার করতে পারি, নেস্টেডলি করতে পারি। এ ক্লাস ডিফাইন্ড উইদিন অ্যানাদার ক্লাস উইথ ইটস স্কোপ রেস্ট্রিক্টেড টু দ্য ইনক্লোজিং ক্লাস। ঠিক আছে, তো এখানে কি ফিচার কি, এটা হচ্ছে এ নেস্টেড ক্লাস হ্যাজ অ্যাক্সেস টু অল মেম্বার অফ ইটস ইনক্লোজিং ক্লাস। মানে আমাদের যে মেইন যে মানে আউটার যে ক্লাসটা থাকবে, আউটার ক্লাস এর মধ্যেই এটা হচ্ছে আমার মানে ব্র্যাকেট, আউটার ক্লাসের ব্র্যাকেটের মধ্যেই এটা থাকতে হবে। ঠিক আছে, এই স্টার্ট থেকে এন্ডের মধ্যে, ইনক্লুডিং প্রাইভেট মেম্বারও থাকবে। দা এনক্লোজিং ক্লাস ক্যান নট ডিরেক্টলি অ্যাক্সেস মেম্বার্স অফ দ্য নেস্টেড ক্লাস। তো ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। নেস্টেড ক্লাস ক্যান অলসো বি ডিক্লেয়ার্ড লোকেট টু এ ব্লক। তো একটা ব্লকের মধ্যেই মানে এই ক্লাসের মধ্যেই আর একটা ব্লক দিয়ে সেটাকে হচ্ছে দেওয়া হবে। স্ট্যাটিক আপনার নেস্টেড ক্লাস থাকতে পারে হচ্ছে স্ট্যাটিক টাইপ এবং হচ্ছে কি ইনার ক্লাস বা নন স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি, ডিক্লেয়ার ইউজিং স্ট্যাটিক কিওয়ার্ড, সেটা তো আমরা অলরেডি দেখে আসছি। ক্যান নট ডিরেক্টলি অ্যাক্সেস নন স্ট্যাটিক মেম্বার অফ ইনক্লোজিং ক্লাস। তো আমরা ডিরেক্টলি হচ্ছে নন অ্যাক্সেস স্ট্যাটিককে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো না, কল ডাকতে পারবো না। দেন রিকোয়ার্ড an object of the enclosing class to access non-static member। তো সেম যে আমার অবজেক্ট দিয়ে দেন হচ্ছে সেটাকে রাখতে হবে যদি নন স্ট্যাটিক হয়। রিয়ারলি ইউজ ডিউ টু ইটস লিমিটেশন। তো এটা খুব কম ইউজ করা হয়। ঠিক আছে, স্ট্যাটিক নেস্টেড ক্লাস। ইনার ক্লাস এটা কি, এটা নন স্ট্যাটিক। এই নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস হ্যাজ ফুল অ্যাক্সেস টু অল মেম্বার্স ইনক্লুডিং প্রাইভেট। তো প্রাইভেট সহ সবাই অ্যাক্সেস থাকে, কিন্তু এখানে কি প্রাইভেটের কিন্তু ডিরেক্টলি ইয়ে থাকে না। can directly refer to the variable and methods of the outer class like any other non-static member। তো এটা আমরা এর আগে যেগুলো দেখে আসছি। Inner class are often used to logically group up class that are tightly bound। তো tightly bound ক্লাসগুলোর মধ্যে হচ্ছে কি করা, static nested class are used for utility or helper methods related to the outer class। ঠিক আছে, আচ্ছা তো দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, অনেক সহজ আর কি। ক্লাস আউটার, তো ইন্ট আউটার, এটা হচ্ছে আউটার ক্লাস। আউটার ক্লাসের মধ্যে আউটার এক্স ইকুয়াল টু 100 দিছি, ভয়েড টেস্ট একটা মেথড দিছি। এবার হচ্ছে ইনার ইকুয়াল টু এটা ইনার কি, ইনার নামে কোনো একটা ক্লাস আছে, আমরা নিচে যেই দেখবো ইকুয়াল টু নিউ ইনার। ইনার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছি ইনার ডট ডিসপ্লে। ইনার ক্লাসের মধ্যে ডিসপ্লে নামে একটা মেথড আছে। এবার দেখেন, এবার ইনার ক্লাসটা দেখেন, আউটার ক্লাসের ব্লক এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এবার দেখেন এইটার এইটা কি হয়ে গেল, তার মানে কি আমার এই মেথডটা এখানেই ক্লোজ হয়ে গেছে। এবার আউটার ক্লাসটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আচ্ছা এইটাকে কিন্তু এরকম, ঠিক আছে, মানে দুইটা কলাম, মানে এইটাকে আবার ধরেন না যে এইটার ভিতরে ব্র্যাকেট। এবার দেখেন আবার একইভাবে ইনার ক্লাসটা এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে এরপরে যে আরেকটা ব্র্যাকেট পাইলাম, তার মানে কি এইটার ক্লোজ হচ্ছে এখানে হচ্ছে, দেন হচ্ছে আপনার ইনার ক্লাসের ক্লোজটা হচ্ছে এখানে হচ্ছে, মানে এই দুইটা,
দেন আমার ফাইনালি আউটার ক্লাসটা এখানে শুরু হয়েছিল, এটাকে একটা বক্স করে দিই, আউটার ক্লাস, এই আউটার ক্লাসের ক্লোজটা এখানে হয়েছে। তার মানে কি আউটার ক্লাসের মধ্যে কিন্তু ইনার ক্লাসটা, এবং ইনার ক্লাসের মধ্যে ডিসপ্লে মেথডটা আছে। এবার দেখেন আমরা ইনার ক্লাসের মধ্যে আসলাম, এবার সেই ইনার ক্লাসের মধ্যে এই ডিসপ্লে মেথডটাকে আমরা কল করতেছি। আউটার ক্লাসের এক্সটা এই ডিসপ্লে ক্লাস থেকে প্রিন্ট হচ্ছে। তাহলে দেখেন এখানে কিন্তু আপনার আউটপুটটা এই যে 100 সেটা। এবার দেখেন পাবলিক ক্লাস, নেস্টেড ক্লাস। এবার দেখেন এই দুইটা ক্লাস কি, দুইটার মধ্যে কি কোনো মেইন ক্লাস আছে? কোনো মেইন ক্লাস কিন্তু নাই। তো মেইন ক্লাস ছাড়া তো আর কোড রান করতে পারবো না। তো আমরা এখানে মেইন ক্লাসটা নিলাম। এবার আউটার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই আউটার ক্লাসের অবজেক্ট থেকে টেস্ট মেথডটাকে কল করতেছি। টেস্ট মেথডকে যখন কল করতেছি, টেস্ট মেথডে ইনার ক্লাসের একটা অবজেক্টকে ক্রিয়েট করতেছে। ক্রিয়েট করার পরে এবার ইনার ক্লাসের মধ্যে থেকে ডিসপ্লে মেথডটাকে কল করতেছে, এবং সে ফাইনালি ডিসপ্লে করে দিচ্ছে। নেক্সট ক্লাসটা আপনি বলতে পারেন যে স্যার এটা তো অনেক সহজ জিনিস, এটা হচ্ছে কেন মানে এরকম কমপ্লেক্স ভাবে করব? তো আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেকগুলো ক্লাসের দরকার হয়। তো একটা ক্লাসের মধ্যে থেকে একটা ক্লাস যখন আমরা ক্রিয়েট করব, তখন হচ্ছে আমাদের বিভিন্ন আমাদের এনক্যাপসুলেশন, তো এই জন্যই মানে বলা হয় যে এনক্যাপসুলেশনটা কেন এই ক্লাসের মাধ্যমে। তো আমরা নেস্টেড ভাবে যখন করব, তো আসলে আপনি কিভাবে করছেন সেটা কিন্তু বাইরে থেকে আর কি সহজে মডিফাই করতে পারবে না। তো আমাদের সিকিউরিটি ইস্যু বা অ্যাক্সেস কন্ট্রোলের জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে? এই জন্য নেস্টেড ক্লাসটা ব্যবহার করা হয়। তো এরকম যদি আপনার কোনো এক্সাম্পল আসে যে একটা নেস্টেড ক্লাস কাকে বলে, নেস্টেড ক্লাস কিভাবে কাজ করে, তো তখন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিবেন। আর নেস্টেড ক্লাস কি সেটা তো এখানে হচ্ছে থিওরিটিক্যালি আপনাদের বলাই আছে। ওকে, তো ফাইনালি আমাদের ক্লাসটা শেষ হলো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা ক্লাসেও এটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু হচ্ছে আমরা একটু ডিলে হয়ে গেছে, যার জন্যই আমরা ভাবলাম যে একটা ক্লাস আমরা আর কি একটা অনলাইন রেকর্ডিং দিই, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো অনলাইন রেকর্ডিং কখনোই হচ্ছে আপনার ফিজিক্যাল ক্লাসের বিকল্প না। তো সেটা কখনোই মনে করবেন না, আপনার জাস্ট হচ্ছে হেল্পের জন্য, বা আপনি যাতে কানেক্টেড থাকেন পড়ালেখার সঙ্গে, এবং বই থেকে পড়ে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তো এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ক্লাসে দেখা হবে। আর কারো কোনো কনফিউশন থাকলে ক্লাসে জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ।